আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের টানা দুটা ক্লাস নিব। একটা হচ্ছে এক্সাম 4 এর উপরে এক্সাম, আর একটা হচ্ছে এক্সাম 2 এর উপরে। তো এক্সাম এক্সাম 4 এর যে বিষয়টা ছিল, এক্সাম 4 এর যে বিষয়গুলো ছিল সেটার মধ্যে ছিল হচ্ছে একটা সম্ভবত ছিল লিবারেশন ওয়ার। একটা মিনিট। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনাদের এক্সাম 4 এ ছিল হচ্ছে লিবারেশন ওয়ার ছিল, তারপরে ছিল হচ্ছে রিপোর্ট এন্ড স্ট্যাটিস্টিক্স, এই চ্যাপ্টারটা ছিল। তারপর ছিল ওয়ার্ল্ড ওয়ার নিয়ে। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার বলতে হচ্ছে ওয়ার এন্ড ট্রিটিস, তারপর ফেমাস পারসন বাংলাদেশ এবং হচ্ছে ওয়ার্ল্ডের। তারপর হচ্ছে আপনার এই পার্টটা সম্ভবত এক্সাম 2 তে যাবে। এটার একটা পার্ট হচ্ছে আপনাদের সাথে আছে, সেটা হচ্ছে স্পেস। স্পেসের পার্ট বলতে হচ্ছে লাস্টের যে পার্টটা আছে, লাস্ট পার্ট না, মানে হচ্ছে আপনার মডার্ন সায়েন্সের যে বিষয়টা, মডার্ন সায়েন্সের যে স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, ইম্পর্টেন্ট ইনফরমেশন অন প্ল্যানেট। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার সোলার সিস্টেম, এই যে পার্ট গুলো আছে এটা যাবে হচ্ছে আপনার এক্সাম পরের সাথে। এরপরে যেটা আছে কম্পিউটার এবং আইসিটি, এই পার্টটা যাবে হচ্ছে এক্সাম 4 এর সাথে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন কন্টিনেন্ট, কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, এই টপিকটা আছে আপনাদের পরীক্ষাতে। তারপর যেটা আছে সেটা হচ্ছে আপনার ফেমাস যে পার্সনের মধ্যে, যেটা বাংলাদেশের মধ্যে ফেমাস পার্সন কে কে, এটার উপরে হচ্ছে আপনার পার্ট আছে। তাহলে এই কয়টা পার্ট হচ্ছে আছে, প্রায় হচ্ছে 80-81 পেজের উপরে হচ্ছে আপনাদের পরীক্ষা, এক্সাম টা ছিল। এখন আমি যদি টপিক ওয়াইজ যাই, সেটা হচ্ছে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ার বলতে হচ্ছে মূলত আমরা বুঝি হচ্ছে, লিবারেশন ওয়ার বলতে আমরা বুঝি হচ্ছে 1971 সালটাকে বুঝি, বা বিশেষ ক্ষেত্রে হচ্ছে আমরা 47 থেকে হচ্ছে আপনার 71 সালটাকে বুঝি। কিন্তু বর্তমান সময়ের ক্ষেত্রে হচ্ছে এই লিবারেশন ওয়ারটার গুরুত্বটা একটু কমে গেছে। সো আমাদেরকে যদি পড়তে হয় তাহলে পড়তে হবে কি, একবারে প্রাচীন থেকে শুরু করে 71 পর্যন্ত পড়তে হবে। এখন প্রাচীন থেকে 71 পর্যন্ত ক্ষেত্রে আমাদের, যেহেতু আর্টস ফ্যাকাল্টি নিবে, আর্টস ফ্যাকাল্টি কিন্তু স্পেসিফিক কোনো কিছু নাই তাদের ক্ষেত্রে, কিন্তু স্পেসিফিক মানে একবারে বিএবিএম এ যেরকম আপনার মুঘল সাম্রাজ্য ছিল বা এরকম তাদের স্পেসিফিক জায়গাগুলো ছিল, আর্টস ফ্যাকাল্টির কোনো স্পেসিফিক জায়গা নেই এসব ক্ষেত্রে। তো তাদের যখন যেটা মন চায় এখান থেকে হচ্ছে প্রশ্ন করতে পারে। তো আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে ইম্পর্টেন্ট যত বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে একটু গুরুত্ব আরোপ করা। তাহলে ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি আছে যদি দেখি, যেমন প্রাচীন যুগে বাংলা, সেক্ষেত্রে হচ্ছে প্রাচীন বাংলার জনপদ খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। স্পেশালি হচ্ছে আপনার এই পুন্ড্র, যেটা হচ্ছে রাজধানী পুন্ড্রনগর ছিল, যেটা আমরা মহাস্থানগড় জানি রাজধানীটা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুন্ড্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে, তারপরে যে প্রশ্নটা করে সেটা হচ্ছে হারিকেল থেকে প্রশ্ন করে, এবং হচ্ছে বঙ্গ থেকে প্রশ্ন করে। আর পুন্ড্রর একটা অংশ আমরা হচ্ছে জানি, সেটা হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্রকে পুন্ড্রের একটা অংশ ধরা হয়, অথবা হচ্ছে আলাদাভাবে জনপদও ধরা হয়। ঠিক আছে, এবং এটা কিন্তু আপনি যদি ম্যাপ দেখেন, ম্যাপ দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। যদি এটা যদি আপনার হচ্ছে ম্যাপ হয়, এটা যদি ম্যাপ হয়, এই জায়গাটা হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্র, এখানে হচ্ছে পুন্ড্রনগরটা, এই জায়গাটা বা বরেন্দ্র। ঠিক আছে, এই এই জায়গা এবং এই জায়গাটা হচ্ছে আপনার হারিকেল, এখানে হচ্ছে সমতট। আর এই জায়গাটা এই এই যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে বঙ্গ। ঠিক আছে,
এই স্পেসটা হচ্ছে বঙ্গ এবং বরিশাল যে জায়গাটা আমরা জানি এটাকে বলা হচ্ছে চন্দ্রদ্বীপ। রাঢ়টা আমাদের দেশে পড়ে নাই, রাঢ়টা পুরোটাই হচ্ছে কোথায় পড়ছে, আপনার পশ্চিম বাংলাতে, পশ্চিম বাংলায় পড়ছে বা পশ্চিমবঙ্গে পড়ছে। আর এই একটা জায়গা আছে সেটা হচ্ছে আপনার কুন্দ্রতে, কুন্দ্র নাম এখানে কি জানি নাম, কেন কি দেয় না নাকি, গৌর, গৌর। একটা জায়গা আছে গৌর, সেটা হচ্ছে শুধুমাত্র একটা অংশ পড়ছে বাংলাতে, সেটার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জ হচ্ছিল গৌড়ের একটা অংশ, বাকিটা পুরোপুরি হচ্ছে কোথায় পড়ছে, আপনার পশ্চিমবঙ্গে পড়ছে। তো এতটুকু আমার জানলে হবে। রাজধানী ঢাকা, এখান থেকে রিসেন্টলি অনেক প্রশ্ন আসছে, আমি বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রাজধানী ঢাকা নিয়ে আপনার অনেকগুলো বিষয় আছে। প্রথম কথা বিষয় হচ্ছে এটা নিয়ে সংবিধানের একটা বিষয় আছে, সংবিধানের বিষয় আছে, এটা নিয়ে হচ্ছে রাজধানীর কি বলবো মুঘল সম্রাটদের একটা বিষয় আছে। তো আমাদের এখান থেকে কিন্তু এই বিষয়টা যদি খেয়াল রাখি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো মুঘল সাম্রাজ্য যদি ধরি, এখানে আসলে বিষয়টা ছিল কি, আপনার সম্রাট আকবর সে হচ্ছে পুরোপুরি বাংলা দখল করতে পারে নাই। তো যখন বাংলা দখল করতে পারে নাই, এর আগে হচ্ছে আপনার হুমায়ুন আসছিল, সম্রাট হুমায়ুন। সে হচ্ছে গৌড় পর্যন্ত আসছিল, গৌড় আসার পরে সে হচ্ছে ব্যাক করে চলে গেছিল। এবং গৌড় দেখার সময় সে বলছিল কি, জান্নাতাবাদ বলছিল, এই জায়গাটাকে জান্নাতাবাদ বলছিল। পরবর্তী সময় হচ্ছে আকবর আসছে, আকবর আসার পরে কি করলো, সে হচ্ছে পুরোপুরি দখল করতে পারেনি। পরে আকবরের পরে যে আসলো জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের সময় কি হলো, সে একজন সুবেদারকে প্রেরণ করছিলেন। ঠিক আছে, সুবেদারের নাম কি, সুবেদার নাম হচ্ছে ইসলাম খান। তো সে এসে কি করছে, পুরোপুরি বাংলাটাকে দখল করতে পারছে। এবং তখন তিনি বাংলার নাম গঠন করছে হচ্ছে জাহাঙ্গীরনগর করছেন, এবং রাজধানী হচ্ছে ঢাকাতে স্থানান্তর করছেন। ঠিক আছে, তাহলে আমার তাহলে প্রথমটা ছিল হচ্ছে কে প্রথম স্থাপন করছে, ইসলাম খাঁ। এবং সে আনছে মূলত হচ্ছে রাজমহল থেকে রাজধানীটাকে হচ্ছে আপনার ঢাকায় আনছে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছিল। আবার হচ্ছে এখান থেকে যখন রাজধানী চেঞ্জ করা হয়েছে, এর পরপরই রাজধানী চেঞ্জ করে কিন্তু আবার রাজমহলে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে আবারও হচ্ছে রাজমহল থেকে আপনার মীর জুমলার সময় হচ্ছে, মীর জুমলা সুবেদার ছিলেন, তার সময় হচ্ছে সুবে বাংলাতে হচ্ছে সুবে বাংলা হিসাবে, সুবে বাংলার আপনার রাজধানী হিসাবে হচ্ছে ঢাকাকে নির্বাচন করা হয়েছে। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে বঙ্গভঙ্গের সময়, বঙ্গভঙ্গের সময় হচ্ছে পূর্ব বাংলা ও আসাম একটা পার্ট ছিল এবং পশ্চিমবঙ্গ ছিল। পূর্ববঙ্গ আসামের রাজধানী ছিল ঢাকা। এরপর হচ্ছে 47-এ পূর্ব বাংলা, 47 কিন্তু তখন পূর্ব পাকিস্তান হয় নাই। আমরা একটা জিনিস ভুল জানি, সেটা হচ্ছে এই 47-এর সময় হচ্ছে পাকিস্তান ভাগ হয়ে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হচ্ছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে হলো 1950 সালের পরে যে হচ্ছে এখানকার নামকরণটা পশ্চিম, সরি পূর্ব পাকিস্তান হচ্ছে। এর আগ পর্যন্ত এটাকে পূর্ব বাংলায় নামকরণ করা ছিল। এই পূর্ব বাংলার সময় হচ্ছে রাজধানী ছিল হচ্ছে ঢাকা, এবং পরবর্তীতে 1971 সালে রাজধানী সে ঢাকা, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মৌর্য বংশটা গুরুত্বপূর্ণ, গুপ্ত বংশ অত গুরুত্বপূর্ণ না। মৌর্য বংশ হচ্ছে আপনার প্রথম কে ছিলেন, প্রথম ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে তাদের শ্রেষ্ঠ ছিলেন হচ্ছে অশোক, আর শেষ সম্রাট ছিল বৃহদ্রথ। এরপর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত বংশ। গুপ্ত বংশের আপনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ছিল তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তাকে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ আপনার সম্রাট ছিল গুপ্ত বংশের, এবং তাকে বলা হলো পশ্চিম পাকিস্তান, সরি পশ্চিম ভারতের হচ্ছে প্রাচীন ভারতের হচ্ছে নেপোলিয়ন বলা হয়েছিল সমুদ্রগুপ্তকে। এইটাই গুরুত্বপূর্ণ যে প্রাচীন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, সমুদ্রগুপ্ত। এটা সম্ভবত একটা রিটেন প্রশ্ন ছিল, একটা পরীক্ষাতে আসছিল প্রশ্ন। তারপরে পাল বংশ, পাল বংশ আপনার স্থাপন হয়েছিল গোপালের মাধ্যমে। একটা প্রশ্ন দেয় সেটা হচ্ছে আপনার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, ভারতবর্ষের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কোন বংশের মাধ্যমে হচ্ছে প্রতিষ্ঠা লাভ করছে, এটা হচ্ছে পাল বংশ। এতটুকু মনে রাখলে হবে। আর এখানের প্রতিষ্ঠাতা হচ্ছিল আপনার গোপাল, সর্বশ্রেষ্ঠ ছিল হচ্ছে ধর্মপাল, এবং সর্বশেষ রাজা হচ্ছে মদন পাল। এই তিনটা নাম মনে রাখতে হবে। সেন বংশ, সেন বংশ থেকে প্রশ্ন আসছিল সর্বশেষ সেন বংশের রাজা অথবা বাংলার শেষ হিন্দু রাজার নাম কি, সেটা হচ্ছে লক্ষণ সেন। আর সেন বংশের সময় রাজধানী হচ্ছিল নদিয়াতে ছিল মেনলি। ঠিক আছে, গৌড় এবং নদিয়ার মধ্যে মূলত নদিয়াতে ছিল।
তারপর বাংলায় আগমনকারী পরিব্রাজক, এর মধ্যে অনেকে আছেন। এর মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে আপনার ইবনে বতুতা। ঠিক আছে, ইবনে বতুতা সে হচ্ছে আপনার মরক্কোর অধিবাসী ছিল। সে হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহের সময় আসছিলেন। হ্যাঁ, দিল্লিতে আসছিলেন হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়, আর হচ্ছে বাংলায় আসছিলেন হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহের সময়। এছাড়া হচ্ছে আরেক দুইটা নাম আমার তো মনে রাখতে হবে, সেটা হচ্ছে মেগাস্তিনি, সে হচ্ছে ভারতবর্ষে প্রথম আসছে, আর বাংলাতে প্রথম আসছে হচ্ছে ফাহিয়ান। তো ফাহিয়ান হচ্ছে বাংলায়, আর এই মেগাস্তিনিস হচ্ছে ভারতবর্ষে প্রথম আসছে। তারপরে হচ্ছে বাংলায় মুসলমান শাসন খুব একটা গুরুত্বপূর্ণ না, দিল্লি সালতানাতও গুরুত্বপূর্ণ না। আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে আপনার, আচ্ছা, এই তুর্কি শাসনে যাবো একটু। সেটা হচ্ছে শেরশাহ। কি হয়েছিল শেরশাহ? শেরশাহ কাহিনীটা আমরা অনেকে জানি। সেটা হচ্ছে আপনার হুমায়ুন, রাজা সম্রাট হুমায়ুন, সে হচ্ছে যখন বাংলা দখল করতে আসছিল, তো তখন গৌড় পর্যন্ত আসছে। আসার পরে গৌড় বাংলাকে নাম দিয়েছে জান্নাতাবাদ। কিন্তু তখন সে কিন্তু দিল্লি আপনার কি করছিল, সালতানাত ছেড়ে আসছিল। ঠিক আছে, দিল্লির আপনার তার যে কি বলে, তার যে চেয়ার, ঠিক আছে, তার সম্রাটের যে বিষয়টা ছিল ওটা ছেড়ে আসছিল। দেখা গেছে যে সে যখন এখানে আসছে তখন তার ভাই, তার এক চাস্তো না মানে কাজিন, সে হচ্ছে দিল্লি দখল করে ফেলতেছিল। তো সেই জন্য হচ্ছে আবার ব্যাক করে যখন যেতে নিছে, তখন হচ্ছে কি হয়েছে, যাওয়ার সময় হচ্ছে তার একটা জায়গাতে যুদ্ধ হয়। এই এই যুদ্ধটা হচ্ছে মূলত শেরশাহর সাথে হয়। মূলত দুইবারের যুদ্ধ হয়, একটা হচ্ছে কর্নিজের যুদ্ধ আর একটা হচ্ছে চৌসার যুদ্ধ। তো এই দুইবারের যুদ্ধে কিন্তু আপনার হুমায়ুন হেরে যায়, এবং পরে হচ্ছে সে আপনার পারস্যে চলে যায়। তাকে বলা হয়েছে সবচেয়ে বেশি কালীন, মানে হচ্ছে দীর্ঘকালীন সম্রাট। ঠিক আছে, শরণার্থী সম্রাট বলা, সবচেয়ে দীর্ঘকালীন শরণার্থী সম্রাট বলা হয় হচ্ছে সম্রাট হুমায়ুনকে। তো এই যে শেরশাহ আসছে, শেরশাহের সময় কিন্তু বাংলাতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এর মধ্যে যে চারটা বিষয়ে শেরশাহ সবচেয়ে বেশি কাজ করছে, একটা হচ্ছে পাট্টা নিয়ে কাজ করছে, একটা হচ্ছে কাবুলিয়াত নিয়ে কাজ করছেন, একটা হচ্ছে দাম নামক রৌপ্য মুদ্রা চালু করছেন, আর একটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করছেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা হচ্ছে কি, চট্টগ্রাম থেকে লাহোর পর্যন্ত বিস্তৃত, যেটা আপনারা অনেকে জানেন। তো শেরশাহটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে সুলতানি শাসন। সুলতানি শাসনটা খুব একটা গুরুত্বপূর্ণ না, প্রথমটা একটু মনে রাখবে। সেটা হচ্ছে সুলতানি শাসন শুরু হয়েছে হচ্ছিল আপনার ফখরুদ্দিন মোবারক শাহের মাধ্যমে। ঠিক আছে, আর এই এই সুলতানি শাসনামলের স্বর্ণযুগ বলা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের সময়টাকে। ঠিক আছে, এবং বাংলার নামটা বাংলা করছে, বাঙালা, বাঙ্গালা। এই বাংলাটার নাম দিচ্ছে হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়। ঠিক আছে, সুবেই বাংলা, এটা ছিল পরবর্তী নাম, যেটা আকবরের সময় আসছে। আর বাংলা নামটা দিয়েছিল হচ্ছে ইলিয়াস শাহ। ঠিক আছে, এবং তার নাম, নিজের নাম দিয়েছিল শাহী বাংলা, নাম দিয়েছিল ইলিয়াস শাহ, নিজের নাম দিয়েছিল শাহী বাংলা। তারপর হচ্ছে বারো ভূঁইয়া। বারো ভূঁইয়ার মধ্যে আমরা জাস্ট ঈসা খাঁ, মুসা খান এতটুকু জানলে হবে, এর থেকে বেশি জানার দরকার নেই। মুঘল শাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা পাইছে কার মাধ্যমে? মুঘল শাসন প্রতিষ্ঠা হয়েছে সম্রাট বাবরের মাধ্যমে। ঠিক আছে, তো বাবর কাকে হারিয়েছিলেন? বাবর হারিয়েছিলেন কে, ইব্রাহিম লোদিকে হারিয়েছিলেন। তো তারপরে হারানোর পরে হচ্ছে মূলত পানিপথে হারিয়েছিলেন। পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথে টোটাল 23টা যুদ্ধ হয়েছে, এর মধ্যে 3টা যুদ্ধ গুরুত্বপূর্ণ। যার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে বাবরের সাথে যে যুদ্ধটা ছিল, ঠিক আছে, বাবরের সাথে লোদির যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ ছিল হচ্ছে আপনার হিমু এবং মানসিংহ। মানসিংহ ছিল সম্রাট আকবরের আপনার সেনাপতি ছিল। ঠিক আছে, তখন সম্রাট আকবরের বয়স ছিল হচ্ছে 13 বছর। আর পরেরটা ছিল আপনার আফগানিস্তানের যে সম্রাট আবদালি, যেটা আপনারা অনেকে সিনেমা সিনেমা দেখছেন, যে পদ্মাবত বা পদ্মাবত বা পদ্মাবতী, এটা যে ভিলেন, এই আবদালির সাথে হচ্ছে মারাঠাদের যে আপনার যুদ্ধ, এটা ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। তো এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে সম্রাট বাবরের মাধ্যমে। সম্রাট বাবর নিজের আত্মজীবনী নিজের হাতে লিখছিলেন, এটার নাম হচ্ছে বাবরনামা। পরীক্ষায় প্রশ্ন আসে যে মুঘল সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে প্রথম আত্মজীবনী কে লিখছেন, সেটা হচ্ছে বাবর, সম্রাট বাবর। কে প্রথম নিজ হাতে লিখছে, সেটা সম্রাট বাবর, কিন্তু কার্ডটা হচ্ছে অন্যজন লিখে দিয়েছে, সেটা হচ্ছে সম্রাট হুমায়ুন। হুমায়ুনটা কিন্তু অন্যজন লিখে দিয়েছিল। ঠিক আছে, তার বোন লিখছিল। তারপরে হচ্ছে, হ্যাঁ বলেন, কোশ্চেন করেন।
স্যার পদুমাপত্য আলাউদ্দিন খিলজি সম্পর্কিত খুব সম্ভবত। এই আলাউদ্দিন জন্য খিলজি তো, এই যে আহমদ শাহ আবদালের। বলেছে আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজির যার বংশদূত আর কি, মানে সে যার বংশধর, ঠিক আছে, ওদের সাথে মারাঠাদের যুদ্ধ ছিল আবদালে, ঠিক আছে। মানে হচ্ছে সেটা হচ্ছে 1759 সালে ছিল, ঠিক আছে যুদ্ধটা। এবং ওখানে হচ্ছে মারাঠাদের সাথে হচ্ছে আবদালি, মানে সে হচ্ছে আফগানিস্তানের সম্রাট ছিল। হ্যাঁ, আমরা পরেরটাতে যাই, সেটা হচ্ছে সম্রাট আকবরের যে সংস্কার, সম্রাট আকবর কি করছেন, সে হচ্ছে জিজিয়া কর রহিত করছেন, বাংলা পঞ্জি চালু করছেন, তারপর হচ্ছে আপনার দিলে ইলাহি ধর্ম চালু করছেন, গুরুত্বপূর্ণ। তারপর সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে আবুল ফজল, যে হচ্ছে আপনার কি করছেন, একটা বই লিখছিলেন। বইটা বলতে পারবেন কেউ নাম? আইনি আকবরী। আইনে আকবরী। আরেকটা বই লিখছেন, সে বইটার নাম কি? দিন এই নাকি। হুজুক আকবরী। আইনি, হ্যাঁ কি বলছেন? আরেকটা বই লিখছে, তার নাম হচ্ছে আকবর নামা, যেটা বাবর নামা, যেরকম একটা বই আছে তুগলকি বাবর, ঠিক আছে, সুজুকি বাবর। আরেকটা বই আছে এরকম আকবর নামা, ওটাও লিখছেন কিন্তু আবুল ফজল। আর তার বই সবচেয়ে, আমি সবসময় যেটা জানি সেটা হচ্ছে আইনে আকবরী, মূলত আকবরের সময় যে আইনগুলো ছিল এটা নিয়ে হচ্ছে বইটা লেখা হয়েছে। অর্থমন্ত্রী ছিল টোডরমল, এটাও গুরুত্বপূর্ণ। এবং সেনাপতি মানসিংহ, যে হচ্ছে কি হয়েছে, সে হচ্ছে ওই পানিপথের দ্বিতীয় যুদ্ধে ছিল আর কি। আর তার সভাগায়ক এগুলোর দরকার নেই, সভাকবি ছিল আবুল ফজল, প্রধানমন্ত্রী আবুল ফজল ছিল, সভাকবি আবুল ফজল ছিল। সরকারি কাজে ফার্সি ভাষা চালু হয়েছে সম্রাট আকবরের সময়। একটা বিষয় হচ্ছে, আকবর কিন্তু প্রথম বাংলাতে কি করছে, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, এর আগ পর্যন্ত কিন্তু হয়নি। কিন্তু সে কিন্তু পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারে নাই, তারটা প্রতিষ্ঠা করছে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। এবং সে শুধুমাত্র প্রতিষ্ঠাই করে না, সে হচ্ছে অনেকগুলো কাজ করছে, যেমন হচ্ছে সে ঢাকা বিষয়টা দেখছে, তারপর হচ্ছে চট্টগ্রামের থেকে হচ্ছে আপনার আহ, যে হচ্ছে তখনকার সময়, এখন যেরকম রোহিঙ্গার বিষয়টা আছে, তখনও হচ্ছে এরকম চট্টগ্রামে পর্তুগিজদের একটা জিনিস ছিল, ঠিক আছে, এই পর্তুগিজদের হচ্ছে দমন করা হয়েছিল, এই মুঘল সাম্রাজ্যের মাধ্যমে দমন করা হয়েছিল। এটা হচ্ছে মাঝে মাঝে আসে যে আপনার এই চট্টগ্রাম থেকে কাদেরকে বিতাড়িত করা হয়েছে, পর্তুগিজদেরকে বিতাড়িত করা হয়েছিল। তারা হচ্ছে মেনলি তো পাইরেটস ছিল, ঠিক আছে, পাইরেটস। আচ্ছা, তারপর হচ্ছে সমগ্র বাংলা জয়কারী প্রথম মুঘল সম্রাট হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর তার বললাম। তারপর হচ্ছে প্রিন্স অফ বিল্ডার, আমরা জানি যে আপনার তাজমহল, আগ্রার যে তাজমহল, এটা মূলত সম্রাট শাহজাহানের নির্মিত। পরে তিনি আরো খাসমহল, শীষমহল এগুলো হচ্ছে তিনি নির্মাণ করছেন। তারপর হচ্ছে ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন হচ্ছে হলো আপনার বাহাদুর শাহ জাফর, এটা অনেকবার রিটেন পরীক্ষা আসছে, ঠিক আছে। তাকে হচ্ছে আপনার কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল, রেঙ্গুনে, এটাও কিন্তু পরীক্ষাতে আসছে। তারপরে হচ্ছে সর্বপ্রথম বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর, এটা পরীক্ষায় আসছে। ঢাকা গেট বা ঢাবি নির্মাণ করেন বিঞ্জু জুমলা। বড় কাটরা হচ্ছে শাহ সুজা নির্মাণ করেন, বড় কাটরা, হোসনি দালাল, চুড়িহাট্টা মসজিদ, এগুলো হচ্ছে শাহ সুজা নির্মাণ করেন। এবং আরেকটা হচ্ছে ছোট কাটরা, ছোট কাটরা হচ্ছে শায়েস্তা খান নির্মাণ করেন। লালবাগ দুর্গ, ছোট কাটরা, কাটরা এগুলো নির্মাণ করেন হচ্ছে শায়েস্তা খান। আর শায়েস্তা খানের কন্যার নাম ছিল হচ্ছে পরী বিবি। তারপর হচ্ছে নবাবী শাসন। নবাবী শাসনের মধ্যে নবাবী শাসনটা গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুঘল সম্রাট শাসন, আর হচ্ছে নবাবী শাসন। এর আগে হচ্ছে যেগুলো বলতেছিলাম এগুলো গুরুত্বপূর্ণ, আর মৌর্য শাসনটা গুরুত্বপূর্ণ। যে কথাগুলো বলছি এগুলো জাস্ট গুরুত্বপূর্ণ। নবাবী শাসনের মধ্যে কি হয়েছে, নবাবী শাসন প্রতিষ্ঠা লাভ করছে হচ্ছে মুর্শিদ কুলি খানের মাধ্যমে। টোটাল 5 জন নবাব ছিল পরবর্তীতে, এবং সর্বশেষ যে নবাব ছিল তার নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। যিনি ছিলেন কার দৌহিত্র? তিনি ছিলেন, দেখেন বলেন, আলীবর্দী খানের। আলীবর্দী খানের দৌহিত্র। এবং তার সময় হচ্ছে পলাশি যুদ্ধ হয়েছে ইংরেজদের বিরুদ্ধে, সেটা হচ্ছে 23 জুন 1757 সালে। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রথম মানে কি বলে প্রাচীন যুগের মধ্যে, সেটা হচ্ছে আপনার ইংরেজদের আগমন। এখানে অনেকদের পড়বেন, এর মধ্যে ইংরেজদের হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপমহাদেশে ইউরোপীয়দের মধ্যে। সবচেয়ে প্রথমে আসছে পর্তুগিজ, সর্বশেষে আসছে হলো ফরাসি। এই দুটা মনে রাখলে হবে, এখানে আর তেমন কিছু বলার দরকার নেই।
উপমহাদেশে ইংরেজদের শাসন। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে হচ্ছে 1765 সালে। এটা হচ্ছে মূলত বক্সার যুদ্ধে যখন হারার পরে তারা হচ্ছে আপনার এলাহাবাদে বসছে। কে কে? আপনার দ্বিতীয় শাহ আলম, তারপর হচ্ছে মীর কাসিম, তারপর হচ্ছে শাহ সুজা, এরা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল। এরা হচ্ছে এই এলাহাবাদে আপনার বসছে। তখন হচ্ছে আপনার শাহ আলমের থেকে হচ্ছে আপনার সাথে চুক্তি করছে হচ্ছে ইংরেজরা, এবং এর মাধ্যমে তারা দেওয়ানি লাভ করছিল। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয় 1858 সালে। ভারতে এগুলো হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ না। ভারতে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। রাজস্ব বোর্ড নিয়ে হচ্ছে বর্তমানে অনেক আলোচনা চলতেছে, সো এটা গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। তারপর হচ্ছে বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা চালু করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস 1793 সালে। সতীদাহ প্রথা বিলোপ করানো হচ্ছে হলো আপনার লর্ড বেন্টিং 1829 সালে, এবং এটাতে সহায়তা করেন রাজা রামমোহন রায়। হিন্দু বিবাহ আইন প্রণয়ন করেন হচ্ছে লর্ড ডালহৌসি 1865 সালে। মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছেলের বিয়ে দিয়েছিল হচ্ছে একটা বিধবার সাথে। নারায়ণের বিয়ে দিয়েছেন হচ্ছে একজন বিধবার সাথে, এবং এর মাধ্যমে হচ্ছে হিন্দু বিবাহ আইন প্রচলন শুরু হয়। তারপর উপমহাদেশের প্রথম কাগজের মধ্যে চালু করেন হচ্ছে লর্ড ক্যানিং। প্রথম বাজেট ঘোষণা করেন লর্ড ক্যানিং। এটা গুরুত্বপূর্ণ। বাজেট ঘোষণা হয়েছে একবার, রিসেন্ট বাজেট ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে কত? 7 লাখ কত? 90। 99,000। 90 কে বলছে? আপনি 99 পাইছেন কোথায়? আপনি দুইটা বলতে পারেন, একটা হচ্ছে 7,90,000 বলতে পারেন, অথবা 7,89,999 এটা বলতে পারেন। ঠিক আছে, এই দুইটা যে কোনো একটা বলতে হবে। তবে পরীক্ষাতে হচ্ছে যদি লিখতে হয়, ঠিক আছে, যেটা আপনারা লিখবেন সেক্ষেত্রে হচ্ছে 7,89,999টি লিখলে হচ্ছে আমি মনে করি এটা পারফেক্ট হবে। ঠিক আছে। বাংলা স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তন ছিল লর্ড রিপন। তারপরে হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং এর সময় রাজা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি, এবং রাজা ছিলেন ষষ্ঠ জর্জ। এটা কিন্তু রিটেন পরীক্ষা আসছে এই প্রশ্ন, এবং এর আগেরটা, এই দুইটা কিন্তু পরীক্ষা অলরেডি আসছে। সো যেহেতু আসছে, রিপিট হলে আসতে পারে। তো শেষ যে ছিল সে হচ্ছে শেষ রাজার নাম, মানে সরি, শেষ প্রধানমন্ত্রীর নাম ছিল, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম ছিল ক্লিমেন্ট অ্যাটলি, ভারত বিভক্তির সময় আর কি। আর সর্বশেষ আপনার ভাইস রয়েস এবং গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, এবং সে হচ্ছে আপনার কি করছে, ভারত পাকিস্তানের কাছে ক্ষমতা দিয়ে চলে গেছিল। আচ্ছা, তো এই বক্সটা আবার পড়বেন। এই বক্সটা গুরুত্বপূর্ণ। কখন কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কার সময়, কত তারিখে, মানে কত সালে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ারেন হেস্টিংসটা। এখানে মনে হয় গুরুত্বপূর্ণ গুলোই দেওয়া হয়েছে। লর্ড ক্যানিং এর সময় হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়েছিল, কাগজের মধ্যে চালু হয়েছিল। আর লর্ড কার্জনের সময় হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল, এবং লর্ড হার্ডিঞ্জের সময় হচ্ছে বঙ্গবন্ধু রদ করা হয়েছে, এবং সর্বশেষ হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। সো মায়, রিপন, ওয়াবেল এগুলো না পড়লে হবে। বঙ্গীয় মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের 37 থেকে 47-এর মধ্যে আপনার 4বার মন্ত্রিসভা গঠন হয়েছে। এর মধ্যে প্রথম 2বার হচ্ছে শেরেবাংলা একটি ফজলুল হকের হাতের মাধ্যমে, মানে তার মাধ্যমে হচ্ছে 2বার মন্ত্রিসভা গঠন হয়েছে। থার্ডটা হয়েছে খাজা নাজিমুদ্দিনের মাধ্যমে, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে সোহরাওয়ার্দীর মাধ্যমে হয়েছে। পরীক্ষার প্রশ্ন আসে প্রথমটা আর শেষেরটা। মানে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিল, এটা হচ্ছে পরীক্ষাতে আসে। তারপর লাহোর প্রস্তাব মূলত আপনার শেরেবাংলা একে ফজলুল হক দিয়েছিলেন, এবং এটা উপস্থাপন করছিলেন 23 মার্চ 1940 সালে, এবং এটা ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। এর থেকে গুরুত্বপূর্ণ বেশি নাই কিছু। আচ্ছা, আওয়ামী লীগ প্রতিষ্ঠা খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে মনে রাখবেন আওয়ামী লীগ প্রতিষ্ঠা কিন্তু আপনার কার মাধ্যমে হয়েছে? মাওলানা আব্দুল হামিদ। মাওলানা আব্দুল
আব্দুল হামিদ খান ভাসানীর 300 জন নেতা কর্মীদের নিয়ে হচ্ছে আপনার রোজ গার্ডেনে বসছিলেন এবং সেখানে হচ্ছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। আপনার শেখ মুজিবুর রহমান মাধ্যমে এটা হয়নি, সেই জন্য পরীক্ষাতে আসতে পারে আর কি। এবং এই সময় হচ্ছে সাধারণ সম্পাদক ছিলেন হচ্ছে শামসুল হক, যার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলনের মধ্যে তমুদ্দিন মজলিস, এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল এবং এই তমুদ্দিন মজলিসে 3জন লেখক ছিলেন, একজন হচ্ছে আবুল কাশেম, একজন মোতাহার হোসেন চৌধুরী, একজন হচ্ছে আবুল মনসুর আহমেদ। আমরা হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী এবং আবুল মনসুর আহমেদের বই অলরেডি পড়ালেখা করছি, বাংলাতে আমরা পড়ালেখা করছি এটা নিয়ে বা পড়েছি। তো কি কি বই আছে বা এদের কোনো আহ, কোনো হচ্ছে টপ মানে কি বলে কোন রচনা সামগ্রী হচ্ছে তাদের আমরা পড়ছি। আর আরেকজন হচ্ছে আবুল কাশেম। তারপরে হচ্ছে এই আবুল কাশেমকে বলা হয়েছে যে কিন্তু হচ্ছে ভাষা আন্দোলনের স্থপতি বলা হয় আবুল কাশেমকে, গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভাষা আন্দোলনের সময় সাথে জড়িত সংগঠন এর মধ্যে একটা প্রশ্ন আসছে 4 বার, 4 বার রিটেন পরীক্ষা আসছে। এটার নাম হচ্ছে এই শেষের যেটা সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 31 জানুয়ারি 1952 সালে। এটা 4 বার পরীক্ষা আসছে, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। আর প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে হচ্ছে অক্টোবর 1947 সালে। আচ্ছা, ভাষা আন্দোলনের সময় কে কি ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ঠিক আছে, এই দুইটা মনে রাখলে হবে, বাকি দুইটা মনে না রাখলে হবে। প্রথম কে মারা গেছেন ভাষা আন্দোলনে? প্রথম মারা গেছেন হচ্ছে আপনার কে বলেন? এই যে রফিক। রফিক। রফিক মারা গেছে হচ্ছে প্রথম। আর সর্বশেষ মারা গেছে আব্দুল সালাম। ঠিক আছে, সালাম সালাম হচ্ছে সর্বশেষ মারা গেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনার ইউনেস্কো স্বীকৃতি দিছে কত তারিখে কত সালে? এটা পরীক্ষা আসে। 17 নভেম্বর 1999 সালে 30তম সম্মেলনে নির্বাহী পরিষদের, মানে এটা হচ্ছে মূলত ইউনেস্কোর নির্বাহী পরিষদের 157তম অধিবেশনে। আর জাতিসংঘ স্বীকৃতি দিয়েছিল 5 ডিসেম্বর 2008 সালে। যুক্তফ্রন্ট খুব একটা গুরুত্বপূর্ণ না, আমার দরকার নাই। দফা বাদ, আগরতলা ষড়যন্ত্র মামলা, এটাও দরকার নাই। আপনার 69-এর গণ অভ্যুত্থান, এটা একটু পড়তে হবে। 69-এর গণ অভ্যুত্থান হয়েছে হচ্ছে কার মাধ্যমে? এটা এটা নায়ক কে ছিলেন বলতো দেখি? আসাদ। হয়নি। তোফায়েল। তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ছিল হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের নায়ক বলা হয় তাকে। ঠিক আছে, এবং সে কি করছে? সে হচ্ছে স্যাক গঠন করছে। সে মূলত কে ছিল? সে হচ্ছে ডাকসুর ভিপি ছিল। ডাকসুর ভিপি। সে পরে কি হচ্ছে আমার জানা দরকার না, তখন কি ছিল? সে ডাকসুর ভিপি ছিল, সে স্যাক গঠন করছে এবং তাকে তার ওই যে তার যে চিন্তা ভাবনা ছিল ওটার উপর বিবেচনা করে পরবর্তীতে ড্যাক গঠন হয়েছে। ঠিক আছে, ড্যাক গঠন হয়েছে 8 তারিখে 8টা দল নিয়ে। এবং ওই দলের মধ্যে যে জিনিসগুলো ছিল, যে দফাগুলো ছিল, যে বিষয়গুলো ছিল, এগুলোর সাথে স্যাকের অনেকগুলো কিছু বিষয় যা, এবং এই আন্দোলনটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছিল হচ্ছে তোফায়েল আহমেদ। তো এই জন্য হচ্ছে তাকে বলা হইতেছে 69 গণ অভ্যুত্থানের নেতা বলা হয়। আচ্ছা, এটা কি হচ্ছে আপনার এর মাধ্যমে হচ্ছে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করছেন। স্যাক গঠন হচ্ছে 4 জানুয়ারি 1969 সালে। ঠিক আছে, এবং স্যাকের হচ্ছে দফা ছিল 11টা, আর ড্যাকের দফা ছিল 8টা, এটা ছিল 8 জানুয়ারি। একটা ছিল 4 জানুয়ারি, একটা ছিল 8 জানুয়ারি। এটা 11 দফা, এটা 8 দফা ড্যাকটা। আর সার্জেন্ট জহুরুল হককে মারা হয়েছে ছিল 15, হত্যা করা হয়েছিল 15 ফেব্রুয়ারি 1969 সালে। গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে মূলত আপনার লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ারের মধ্যে 7ই মার্চ পড়ার দরকার নাই। স্বাধীনতার ঘোষণার মধ্যে আপনারা যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে আহ, কালুঘাট থেকে যেটা আছে এটা একটু পড়বেন। কালুঘাট থেকে কত তারিখে দিছিল? 27 তারিখ। 27 তারিখ, এবং 27 তারিখ থেকে হচ্ছে 30 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়েছিল। কে দিছিলেন? জিয়াউর রহমান দিছিলেন। ঠিক আছে, এবং 30 তারিখের পরে হচ্ছে আপনার ওই কালুরঘাট বেতার কেন্দ্রটা হচ্ছে আপনার কি করা হয়েছিল বলেন তো? ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো 27 থেকে 30 তারিখ পর্যন্ত।
আচ্ছা, 25শে মার্চে গণহত্যা হয়েছিল, এটার খবর সারা বিশ্বে প্রচার করানো হচ্ছে। সাইমন রিং গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ বেশি। মুক্তিযুদ্ধকালীন অপারেশন, বিশেষ করে যে প্রথমটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সরি, প্রথমটা না, তেলিয়াপাড়া। তেলিয়াপাড়া আজব হচ্ছে যে তেলিয়াপাড়া কই গেল, এই যে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। এই তেলিয়াপাড়া স্ট্র্যাটেজিটা গুরুত্বপূর্ণ। 1971 সালে 4 এপ্রিল সিলেটের বর্তমান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় চা বাগানের ব্যবস্থাপকের বাংলোতে আপনার আতাউল গনি ওসমানের নেতৃত্বে হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 27 জন কর্মকর্তা নিয়ে একটা গোপন বৈঠক ছিল। এবং এখানে কি করা হয়েছে, এই গোপন বৈঠকে হচ্ছে আপনার একটা রণকৌশল নির্ধারণ করা হয়েছিল। মূলত 4টা ভাগে, মানে পুরো দেশটাকে 4টা ভাগে ভাগ করা। 4 এপ্রিল 4 ভাগ, মনে রাখবেন। এটাকে বলা হয়েছে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি বলা হয়েছে। ঠিক আছে। এছাড়া আছে অপারেশন সার্চ লাইট, অপারেশন ব্রিজ, অপারেশন জ্যাকপট গুরুত্বপূর্ণ। অপারেশন জ্যাকপট মূলত 10 নম্বর সেক্টর হয়েছিল। মূলত হচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের নৌবাহিনীর একমাত্র সবচেয়ে বড় অপারেশন ছিল। এটা মানে সবচেয়ে বড় অপারেশন নৌবাহিনী, যে 10 তারিখে হয়েছিল। এবং এই সময় কি হয়েছিল, এবং এই জ্যাকপটের সময় অপারেশনটা শুরু হয়েছিল 14 আগস্ট, এবং এটা একবার 16 ডিসেম্বর পর্যন্ত ছিল। 10 তারিখে 10ই ডিসেম্বর সে হচ্ছে ইঞ্জিনিয়ার রুহুল আমিন যে ছিলেন, যে হচ্ছে বীরশ্রেষ্ঠ, তিনি হচ্ছে কি করছেন, জাহাজ উড়ে দেওয়ার মাধ্যমে জ্যাকপটের একটা মানে একটা 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 কি বলে, একটা সিম্বল রাখছেন। যে এই জ্যাকপটের সিম্বলটা আমরা ধরি হচ্ছে 10 ডিসেম্বরের যে কাহিনীটা। তারপর হচ্ছে অপারেশন কিলো ফাইট চেঙ্গিস খান, এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, মুজিবনগর সরকারের মন্ত্রিসভা খুব একটা গুরুত্বপূর্ণ না। আমরা পরবর্তীতে হচ্ছে যখন জাতীয় 3 নেতা বা 4 নেতা বলবো, ওইটা একটু ভালো করে পড়লে হবে। জাস্ট একটু মাথায় রাখবো, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অর্থমন্ত্রী মনসুর রহমান, এইচ এম কামরুজ্জামান, এটা একবার পরীক্ষা দিয়েছিল, এটা একবার দিছে। আর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ছিল খন্দকার মোশতাক আহমদ। আচ্ছা, এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সর্বদলীয় উপদেষ্টা পরিষদ, যেটা হচ্ছে আপনার সেপ্টেম্বরে গঠন করেছিল, 8ই সেপ্টেম্বর। এবং এটার চেয়ারম্যান ছিল আপনার আব্দুল হামিদ খান ভাসানী, মূলত ন্যাব ভাসানী। ঠিক আছে। এই ন্যাব ভাসানীর আব্দুল হামিদ খান ভাসানী তখন এটা চেয়ারম্যান ছিল, এবং আহ্বায়ক ছিলেন মূলত তাজউদ্দিন আহমেদ। টোটাল লোক ছিল 8 জন। ঠিক আছে। এবং এটার মাধ্যমে কি করতে পারছিল, রাশিয়া থেকে হচ্ছে হেল্প পাইছিল। ঠিক আছে, চীনের থেকে হেল্প চাইছিল, বা চায়না থেকে পায় নাই। আপনারা যেটা জানেন সেটা অনেকে জানেন না, সেটা হচ্ছে ন্যাপের 2টা ভাগ ছিল তখন। একটা হচ্ছে ন্যাপ ভাসানী, আর একটা হচ্ছে ন্যাপ মুজাফফর। ন্যাপ মুজাফফর ছিল মূলত হচ্ছে রাশিয়াপন্থী, আর ন্যাপ ভাসানী ছিল মূলত চায়নাপন্থী। ঠিক আছে। এবং এই যে সর্বদলীয় উপদেষ্টা পরিষদের মূল লক্ষ্য ছিল হচ্ছে বিদেশিদের কি করা, বিদেশিদের হচ্ছে আপনার তাদের বিদেশিদের হচ্ছে জনসমর্থন আদায় করা। ঠিক আছে, জনসমর্থন আদায় করা। তো এর মধ্যে বড় বড় যে দেশগুলোর মধ্যে তারা তখন রাশিয়ার জনসমর্থন আদায় করতে পারছিল পুরোপুরি ভাবে, সেটা হচ্ছে একটা ন্যাপ মুজাফফরের মাধ্যমে। ঠিক আছে। ন্যাপ ভাসানী কিন্তু এখানে ফ্লপ ছিল। ঠিক আছে, ভাসানী কিন্তু এই জায়গাতে ফ্লপ ছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের রণকৌশল ক্ল্যাক প্লাটুন খুবই গুরুত্বপূর্ণ। ক্ল্যাক প্লাটুন ছিল মূলত 2 নম্বর সেক্টরের অধীনে। ঠিক আছে। এবং এটা 2 নম্বর সেক্টরটা, ক্ল্যাক প্লাটুন কার আন্ডারে কাজ করছে বলুন তো দেখি, কোন সেনাবাহিনীর সেক্টর কমান্ডারের আন্ডারে কাজ করছেন বলুন তো। খালেদ মোশাররফ, এটিএম হায়দার। গুড। ক্ল্যাক প্লাটুন কার আন্ডারে কাজ করছেন, খালেদ মোশাররফ নাকি এটিএম হায়দার, কোনটা বলেন? খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ, এটা কিন্তু পরীক্ষা আসে। এই ক্র্যাক প্লাটুন হচ্ছে কার আন্ডারে কাজ, মানে কারণ আন্ডারে ছিল অথবা কার অধীনে ছিল। ঠিক আছে। আপনার খালেদ মোশাররফ আন্ডারে ছিল। তারপর হচ্ছে ট্যাঙ্ক ব্যাটেল অফ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, দেখতে পারেন।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তেলিয়াবার স্ট্র্যাটেজি আর হচ্ছে এইটা সর্বদলীয় উপদেষ্টা পরিষদ, এই দুটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর মুক্তিযুদ্ধের সেক্টরটা সবসময় গুরুত্বপূর্ণ থাকে, কিন্তু মন চাইলে প্রশ্ন করে নাইলে দেয় না, মানে এটা অল টাইম ইম্পর্টেন্ট, কিন্তু এটা হচ্ছে টিচারের মাইন্ডের উপরে। আর এখানে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধের আপনার সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী ছিলেন, তারপর চিফ অফ স্টাফ ছিল আব্দুর রব, তারপর হচ্ছে তো বিমান বাহিনী অথবা হচ্ছে ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন হচ্ছে বিমান বাহিনীর প্রধান ছিল, অথবা ডেপুটি, এবং ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন হচ্ছে এ কে খন্দকার। আচ্ছা, মুক্তিযুদ্ধের সেক্টর ছিল হচ্ছে 11টা, প্রথমে ছিল হচ্ছে আপনার 4টা, যেটা বললাম, 4টার পরে হচ্ছে 7টা, 7টার পরে হচ্ছে 11টা, ঠিক আছে। এই 7টা করা হয়েছে কখনো, 7টা করা হয়েছিল 10 এপ্রিল, 4টা করা হয়েছিল 4 এপ্রিল, আর এই 11টা করা হয়েছে পরবর্তীতে হচ্ছে আরো কয়েকদিন পরে যায়, ঠিক আছে। তো এই 11টা সেক্টরের মোট পরীক্ষাটা আসছিল, এটা কতজন সেক্টর কমান্ডার ছিল? 16 জন, ঠিক আছে। বাদ বাকি আর কোনো কিছু পরীক্ষাটা আসে না, দেখতে পারেন, এগুলো পরীক্ষাতে এখন পর্যন্ত আসেনি। আচ্ছা, 3টা ফোর্স ছিল, এই 3টা ফোর্স থেকে নাম আসে। তখন কি ফোর্স ছিল? 3টা ফোর্স, একটা হচ্ছে জেড ফোর্স, এস ফোর্স, আর একটা কে ফোর্স, ঠিক আছে। এর মধ্যে জেড ফোর্সটা হচ্ছে জিয়াউর রহমান, এস ফোর্সটা হচ্ছে শফিউল্লাহ, আর কে ফোর্সটা ছিল খালেদ মোশাররফ, এটার কমান্ডে ছিল। হ্যাঁ, আচ্ছা, ভারত বাংলাদেশ যৌথ বাহিনী খুব একটা গুরুত্বপূর্ণ না। মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তির ভূমিকা, মুক্তিযুদ্ধের সময় এটা অনেকবার পরীক্ষা আসছে। আপনার জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের পক্ষে ভেটো দিয়েছিলেন কে? মূলত আপনার রাশিয়া অথবা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যেটাই বলেন। তো পরীক্ষাতে সোভিয়েত ইউনিয়নই লিখতে হবে। সোভিয়েত ইউনিয়ন 1991 আগ পর্যন্ত যা কিছু আছে সবগুলোতে সোভিয়েত ইউনিয়ন লিখতে হবে। 91 পরবর্তী যে কোনো বিষয়টা হচ্ছে আপনি রাশিয়া লিখতে হবে। বাংলাদেশের পক্ষে ছিল ভারত, সোভিয়েত ইউনিয়ন, আর বিপক্ষে ছিল হলো চীন এবং যুক্তরাষ্ট্র। এবং প্রেসিডেন্ট থেকে প্রশ্ন করে, বিশেষ করে হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে ডিফিকাল্ট, মানে আপনার প্যাচ লাগান, সেটা হচ্ছে হেনরি কিসিঞ্জার এবং হচ্ছে আপনার পি রজার্স। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিল পি রজার্স, কিন্তু নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মানে হচ্ছে, এটা অনেকে বুঝেন না, সেটা হচ্ছে দেখবেন আপনার সরি, মহাসাগর যেগুলো আছে, এই মহাসাগর কিন্তু বিভিন্ন দেশ নেতৃত্ব দেয়। যেমন হচ্ছে আপনার এই ভারত মহাসাগরে হচ্ছে আপনার ইউকে হচ্ছে নেতৃত্ব দেয়। তারপর হচ্ছে হলো প্রশান্ত মহাসাগর, ধরেন এটা হচ্ছে ইউএস এর নেতৃত্ব দেয়, ঠিক আছে। তো এরকম হচ্ছে প্রত্যেকটা মহাসাগরে একটা নেতৃত্ব বাহিনী থাকে। তো এখানে কি হয়েছে, এই নেতৃত্ব বাহিনী যেহেতু আছে, তো এখানে আমার একটা নিরাপত্তা বিষয়ক বিষয় মানে লাগে। তো যারা যারা বড় রাষ্ট্র আছে তারা কি করে, তারা হচ্ছে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা প্রেরণ করে ওইসব এলাকাতে। যেমন তার আন্ডারে ছিল আপনার প্রশান্ত মহাসাগর, বাকি যে 4টা মহাসাগর আছে, ওই 4টা মহাসাগর যারা নিয়ে কাজ করতেছে তাদেরকে দেখার জন্য, আর এখানে ঝামেলাগুলো দেখার জন্য হচ্ছে মূলত কি করে, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা প্রেরণ করে। সো এই জায়গাতে মূলত ভারত মহাসাগরে আপনার নিরাপত্তা উপদেষ্টা প্রেরণ করেছিল হেনরি কিসিঞ্জার, ঠিক আছে। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রেসিডেন্ট ছিল ভিভি গিরি, ইন্দিরা গান্ধী ছিল প্রধানমন্ত্রী। এইগুলা আগে আপনারা পারছেন, একবার দেখে নেবেন। এটা একবার দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নিক্সন। আর সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল হচ্ছে নিকোলাই পদগনি, এটাও দেয় মাঝে মাঝে। পাক বাহিনীর আত্মসমর্পণ খুব একটা গুরুত্বপূর্ণ না, মাথায় রাখবেন হচ্ছে জেনারেল নিয়াজি হচ্ছে কার কাছে আত্মসমর্পণ করছেন? মূলত হচ্ছে আপনার বাংলাদেশিদের মধ্যে আপনার একে খন্দকারের কাছে, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে একে খন্দকার উপস্থিত ছিলেন বা হচ্ছে অনুষ্ঠান প্রতিনিধিত্ব করছেন। আর ওই সময় ভারতের পক্ষে বা যৌথ বাহিনীর পক্ষে ছিলেন জাগজিৎ সিং অরোরা, ঠিক আছে। বাংলাদেশের পক্ষে একজনই ছিল, শুধুমাত্র আপনার একে খন্দকার ছিলেন। আচ্ছা, পীর প্রতীক এগুলো থেকে প্রশ্ন আসে না। মুক্তিযুদ্ধের নারী শিশু থেকে প্রশ্ন আসে, বিশেষ করে হচ্ছে যে 2জন নারী আছে, 2জন নারী থেকে বেশি প্রশ্ন করে। একজনের নাম হচ্ছে কাকুন বিবি, আর একটা হচ্ছে তারামন বিবি। তারামন বিবি ছিলেন 11 নম্বর সেক্টরে, আর সরি, তারামন বিবি ছিলেন আপনার 3জন টোটাল, 2জন না, সরি বলেছি 3জন। এর মধ্যে হচ্ছে 2জন হচ্ছে বীর প্রতীক খেতাব পেয়েছেন, আর একজন কিছু খেতাব পাই নাই, ঠিক আছে। এর মধ্যে তারামন বিবি ছিলেন 11 নম্বর সেক্টরে, আর 2 নম্বর সেক্টর ছিলেন সেতারা বেগম। সেতারা বেগম ছিল মূলত ডাক্তারের কাজ করতো,
আর তারামন বিবি হচ্ছে আপনার সে ডিরেক্টলি হচ্ছে ওই অস্ত্র হচ্ছে মানে ট্রান্সফার করতো, ঠিক আছে, সে হচ্ছে 11 নম্বরে ছিল। আরেকজন ছিল মুক্তি বেটি, যে ডিরেক্টলি যুদ্ধ করছে কিন্তু তাকে কোনো খেতাব দেওয়া হয় না, কারণ হচ্ছে এখানে কারণ কি আসলে যায় না, তবে তিনি হচ্ছে আদিবাসী ছিলেন, ঠিক আছে, তার নাম হচ্ছে কাকন বিবি। খেতাববিহীন নারী মুক্তিযোদ্ধা 5 নম্বর সেক্টরে ছিলেন। আর একজন ছিলেন বীর বিক্রম খেতাব পেয়েছেন উপজাতিদের মধ্যে, তার নাম হচ্ছে ইউকে সিং। ইউকে সিং সে হচ্ছে ইউকে চিং, সে হচ্ছে চাকমা, ঠিক আছে, সে হচ্ছে ইপিএস 6 নম্বর সেক্টরে ছিল। যা কনসার্ট ফর বাংলাদেশ, এটাও একটু গুরুত্বপূর্ণ। এটা মূলত হয়েছিল 1 আগস্টে, মূলত একটা চ্যারিটি কনসার্ট ছিল, এখানে ছিল হচ্ছে জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্কর ছিলেন। এই টিকিট বিক্রি করে মোট অর্থ প্রাপ্ত হয়েছিল আপনার $2.5 লাখ, এবং অনুষ্ঠানের পরিচালক ছিলেন সল সুইমার, ঠিক আছে। আর এই যে বব ডিলান কিন্তু সে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে, সেও কিন্তু এই কনসার্ট ফর বাংলাদেশ এখানে কিন্তু সে ছিল, ঠিক আছে। মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা, এর মধ্যে ওয়েদারল্যান্ড, সে হচ্ছে বীর প্রতীক, একমাত্র আপনার যে বাইরের লোক যে হচ্ছে বীর প্রতীক খেতাব পাইছে, বিদেশি নাগরিক যে হচ্ছে বীর প্রতীক খেতাব পেয়েছে, সে হচ্ছে মূলত অস্ট্রেলীয় নাগরিক, তবে তার জন্ম হচ্ছে নেদারল্যান্ডে। এগুলো একবার পড়ে নিন, এর বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে বাংলাদেশের স্বীকৃতিদানকারী প্রথম দেশ সমূহ, এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীন কবে স্বীকৃতি দিচ্ছে বলেন তো দেখি। চীন কবে স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশকে? 1975 সালে। 29 আগস্ট 1975। কত? 75 সালে কত তারিখ? 29 আগস্ট। 29 আগস্ট নাকি 31 আগস্ট? সরি ভাই, 31 আগস্ট। 31 আগস্ট হচ্ছে আপনার চীন হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দিতেছে। মূলত হচ্ছে যখন শেখ মুজিব মারা গেছে, দুইটা দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, যেটা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সৌদি আরব আর একটা হচ্ছে চীন। সৌদি আরব পরের দিনই দিছে মনে হয়। এই যে 31, না সৌদি আরব হচ্ছে পরের দিন, হ্যাঁ 16 আগস্ট সম্ভবত দিয়েছে। ঠিক আছে, 16 আগস্ট দিয়েছিল হচ্ছে সৌদি আরব, আর চীন দিয়েছিল হচ্ছে 31 আগস্ট। চীনটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, কারণ বাংলাদেশ এখন চীন সফরটা নিয়ে হচ্ছে সব জায়গাতে গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ এবং চীনের সম্পর্কের হচ্ছে কত বছর হচ্ছে? 50 বছর। দুইটা দেশই গুরুত্বপূর্ণ, একটা চীন আর একটা সৌদি আরব, দুইটার সাথে হচ্ছে কয় বছর হয়েছে? 50 বছর হয়েছে, স্বীকৃতির 50 বছর, বা হচ্ছে স্যার রিলেশনের 50 বছর। হ্যাঁ বলেন। স্যার মুক্তিযুদ্ধে প্রফেসর ইউনূসের ভূমিকা বা পত্রিকা গুলা নিয়ে কিছু পড়তে হবে না? এটা তো ইউনিটসে করবেন না, না এখন বলতে হবে? আচ্ছা স্যার, ঠিক আছে। ওটা তো ইউনিটসে করবেন, আপনি ইউনিটসটা হচ্ছে মূলত রিসেন্ট টপিকে যাবে, আপনার 1 নম্বর এক্সামে থাকে। ওটার মধ্যে মুক্তিযুদ্ধে ইউনিটসের অবদান কি ছিল, তারপর হচ্ছে পরবর্তীতে কি হয়েছে, যেমন সে পরিকল্পনা কমিশনের ছিল, এটাও করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, এই গানগুলোর মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে পরীক্ষাতে আসছে, ঠিক আছে, পরীক্ষাতে যেসব মানে পরীক্ষা বলতে বুঝেছি হচ্ছে আপনার বিভিন্ন যে নন ক্যাডার, ক্যাডার, তারপর হচ্ছে ব্যাংক, এসব পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে এগুলাই হচ্ছে মূলত ঘুরে ফিরে দেয়। তো আমার এগুলা মনে রাখলে হবে, এক্সট্রা কিছু বড় দরকার নেই। যেমন হচ্ছে আপনার সব কটা জানলা খুলে দাও না, এটা গ্রুপ বা এটা গুরুত্বপূর্ণ না। মোরা একটি ফুলকে বাঁচাও বলে যুদ্ধ করে, এটা গুরুত্বপূর্ণ। গোবিন্দ হালদার গীতিকার ছিলেন, 1 সাগর রক্তের বিনিময়ে, এটা গোবিন্দ হালদার। তারপরে পুরো মানে গোবিন্দ হালদার নিয়ে যা আছে সবগুলো পড়বে, সবগুলো গুরুত্বপূর্ণ। আপেল মাহমুদ যেগুলা করছে, যেমন হচ্ছে আপেল মাহমুদ হচ্ছে আপনার মোরা একটি ফুলকে বাঁচাবো শিল্পী ছিল। আর আলতাফ মাহমুদ ছিল কিসে? আলতাফ মাহমুদ ছিল 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে। 21শে ফেব্রুয়ারি যে আমার ভাইয়ের রক্ত লাগানো, এটা প্রথম সুরকার ছিল হচ্ছে আব্দুল লতিফ, এবং পরবর্তী সুরকার যেটা আমরা এখন গাই সেটা হচ্ছে আলতাফ মাহমুদের, এটা গুরুত্বপূর্ণ আছে। তারপর হচ্ছে পূর্ব দিগন্তের সূর্য, যে সেটা তো বললাম একটু আগে, তারপরে আর দরকার নাই। ভাষা আন্দোলনের যেটা বললাম, আমার ভাইয়ের রক্ত লাগানো, তো পড়তে হবে এটা।
এটা 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 ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, আব্দুল লতিফ। এগুলো দরকার নেই। আচ্ছা, একুশের প্রথম কবিতা রচনা করছেন হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। এটা একবার পরীক্ষা দিয়েছিল। মাহবুবুল আলম চৌধুরীর কবিতাটার নাম কি ছিল? কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। এটা একবার পরীক্ষা আসছে। আমি যেগুলো বলতেছি এটা মূলত আর্টস ফ্যাকাল্টির কথা বলতেছি। আর্টস ফ্যাকাল্টি প্রথম প্রথম যে প্রশ্নগুলো করতো এগুলো ছিল হচ্ছে মানে যখন থেকে হচ্ছে এই পার্টটা 30 মার্কের যে পার্টটা, এটা কিন্তু প্রথম জিকে ছিল না। এটা ছিল প্রথমে হচ্ছে টিকা টিকা পার্ট ছিল, ঠিক আছে? টিকা থেকে পরবর্তীতে জিকে আসছে। তো জিকের মধ্যে সম্ভবত 3টা সেট করছে হচ্ছে আপনার আর্টস ফ্যাকাল্টি, আর টিকার মধ্যে মনে হয় 4-5টা সেট করছে বা 6-7টা সেট করছে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। তো আর্টস ফ্যাকাল্টি সম্ভবত এই জিকের মধ্যে একটাতে এটা ছিল যে কাঁপতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের স্মরণে স্মৃতিসৌধ ভাস্কর্য, এইখানে সবগুলো পড়বে, এটা গুরুত্বপূর্ণ বেশি। বিশেষ করে হচ্ছে অপরাজয় বাংলা, এগুলা পড়ার আরেকটা কারণ আছে। এটা হচ্ছে আমাদের সবসময় মনে রাখবেন জুলাইয়ের সাথে রিলেটেড বা জুলাইয়ের আপনার প্রতিকৃতির সাথে বা তার যে তাৎপর্যের সাথে রিলেটেড যে টপিক গুলো আছে এগুলো পড়তে হবে। যেমন একটু আগে বলছিলাম গণ অভ্যুত্থান পড়তে হচ্ছে, ঠিক আছে? গণ অভ্যুত্থান পড়তে হচ্ছে কেন? এটা ওই জুলাইয়ের সাথে রিলেটেড আছে। জুলাইয়ের মাস আপরাইজিং এর মতো ওটা কিন্তু একটা মাস আপরাইজিং ছিল। যেমন ঠিক সেম ভাবে হচ্ছে এই যে ভাস্কর্য, এগুলো কি করে? এগুলো হচ্ছে মানুষের মনে আপনার আপনার হচ্ছে দোলা মানে বিভিন্ন বিষয়ের প্রতি হচ্ছে স্বাধীনতার যে বিষয়গুলো ছিল এগুলো হচ্ছে স্মরণ করাই দেয়। এই জন্য হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। অপরাজয় বাংলা, তারপর হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা, ঠিক আছে? তারপর হচ্ছে বর্তমানে হচ্ছে কি জানি নভেরা আহমেদ কি ছিল? নভেরা আহমেদ কি করছে বলেন তো? ভাস্কর। হ্যাঁ, কোনটা করছে? নভেরা আহমেদ তো ভাস্কর ছিল, সে হচ্ছে সেকেন্ড হেল্পিং হ্যান্ড ছিল। কিসের হেল্পিং হ্যান্ড ছিল? শহীদ মিনার। শহীদ মিনার। শহীদ মিনারে। শহীদ মিনারটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? কারণ নভেরা আহমেদ কিন্তু পুরস্কার পেয়েছে। কি পুরস্কার পেয়েছে? স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পদক। কে বলতেছেন? সে তো ভালো পারেন, ইনফরমেশন রাখছে। আচ্ছা, দুর্জয় হচ্ছে আপনার রাজারবাগ পুলিশ লাইনে, জাগ্রত চৌরঙ্গি হচ্ছে গাজীপুরে আব্দুর রাজ্জাক। মৃণাল হক গুরুত্বপূর্ণ। মৃণাল হক নিয়ে আরেকটা আছে। মৃণাল হক একটা হচ্ছে দুর্জয়, আরেকটা কি মৃণাল হকের? মৃণাল হকের একটা হচ্ছে দুর্জয়, আরেকটার নাম কি? কেউ পারবেন না? সবাই চুপ হয়ে গেছে দেখি। সাবাস সাবাস বাংলাদেশ নাকি ভাইয়া? না না, সারা বাংলাদেশ। জাগ্রত চৌরঙ্গী। না, না, দুর্জয়ের মতো ছোট নাম। মৃণাল হকের আরেকটার নাম কি? সংসদ। না, সংসদ তো হচ্ছে আপনার হামিদ হামিদুজ্জামান খান। সংসদ তো কি? না না, একটা মিনিট, আমি নিজেও ভুলে গেছি। একটা মিনিট, আমি দেখে নিচ্ছি। একটা পিছিয়ে গেল, আরেকটা তো ছিল। একটা পিছিয়ে। মিনারকের আরেকটা ছিল, যা পরে বলতেছি। মিনারকের টোটাল দুইটা, একটা দুইটা আর একটা আমি তো লেখে আমি পরে গ্রুপে দিয়ে দেবো না, মনে আসতেছে না আমার। যে বই আছে সামনে ওটা তো নাই।
আচ্ছা, তারপর হচ্ছে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে আপনার বদ্ধভূমি স্মৃতিসৌধ রায়ের বাজার ঢাকা অবস্থিত করতেছে, সেটা হচ্ছে ফরিদ আহমেদ এবং জামিয়াল শাফি। আচ্ছা, এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হামিদুজ্জামান খান, একটু আগে যে বলছেন, আসলে এই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছিল শামীম শিকদার, স্বোপার্জিত স্বাধীনতা সংগ্রাম। এরপরে থার্ড হচ্ছে আপনার মৃণাল হক, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে আব্দুর রাজ্জাক। মূলত এই জাগ্রত চরঙ্গিটা গুরুত্বপূর্ণ, মানে নামটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এখান থেকে প্রশ্ন দেয় মাঝে মধ্যে, বিশেষ করে হচ্ছে আপনার হুলিয়া। হুলিয়া হচ্ছে ছোট, মানে হচ্ছে সংক্ষিপ্ত চলচ্চিত্র বলে আর কি, ছোট চলচ্চিত্র যেগুলো। তো এটা একবার পড়ে নিবেন, ঠিক আছে। এখানে যতগুলো আছে একবার ভালো করে পড়বেন, তাহলে আসে পরীক্ষায়। প্রবন্ধ গুরুত্বপূর্ণ না, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থটা গুরুত্বপূর্ণ। 71-এর ঢাকা, 71-এর যিশু, 71-এর দিনগুলো জাহানারা ইমামের, এগুলো থেকে প্রশ্ন করে। প্রামাণ্য চিত্রের মধ্যে আছে হচ্ছে স্টেট ইজ বর্ন, জহির রায়হান নিয়ে যা আছে সবগুলো পড়তে হবে। জহির রায়হান নিয়ে যে আছে হচ্ছে স্টেট ইজ বর্ন, স্টপ জেনোসাইড, ঠিক আছে, জহির রায়হান এগুলো। তারপর স্মৃতি 71 হচ্ছে তানভীর মোকাম্মেলের। মুক্তিযুদ্ধের কথা গান, এটা হচ্ছে তারেক মাসুদের। তারপর হচ্ছে ইনোসেন্ট মিলিয়ন্স, লাস্টের দুইটা পড়া লাগবে না, শেষের দুইটা হচ্ছে পড়া লাগবে না। আচ্ছা, আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধ পার্টটা গেল, এখন হচ্ছে কি পার্ট, এখন হচ্ছে রিপোর্ট এবং স্ট্যাটিস্টিক্স এর পার্ট। আচ্ছা, রিপোর্ট এবং স্ট্যাটিস্টিক্স এর অনেকগুলো রিপোর্ট আছে, ঠিক আছে। এই এতগুলা রিপোর্ট পড়তে গেলে হচ্ছে পাগল হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব বলেন তো, নাকি বলেন আমরা কি করব? সব রিপোর্ট পড়বো? হুম, কারো কোনো উত্তর নেই। না, সব পড়বো না, আপনি একটা দাগাই দেবেন আচ্ছা, তো কিছু কিছু যে জিনিসটা পড়বেন সেটা প্রথমে তো বুঝে নেন, এখন না, সবসময়ের জন্য যেটা পড়বেন সেটা হচ্ছে যেগুলো হচ্ছে খুব কমন, মানে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন হচ্ছে কি রিপোর্ট, যেমন হচ্ছে টেরোরিজমের রিপোর্ট। টেরোরিজমের মধ্যে কোনটা, যেটা হচ্ছে আপনার টিআই যেটা করে, ঠিক আছে, মানে করাপশন যেটা টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা অল টাইম হচ্ছে গুরুত্বপূর্ণ থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন হচ্ছে মানব উন্নয়ন সূচক, এগুলো অল টাইম গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনার বায়ু দূষণ নিয়ে, এয়ার এয়ার, এটা সম্ভবত এখানে নাই, এই যে আছে আইকিউআর। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে বায়ু দূষণ নিয়ে কাজ করে, মানে আপনার সবচেয়ে জানতে হবে যেটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি কথাবার্তা হয়, যেটা নিয়ে হচ্ছে আপনার কাজ বেশি হয়, ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি, ঠিক আছে। এখানে যাই পড়বেন না কেন বাংলাদেশের জন্য ভুল না হয়, বাংলাদেশটা ভালো করে মুখস্থ করবেন। এবং হচ্ছে টপ কান্ট্রি, যেমন হচ্ছে আপনার টপ বলতে, যেমন করাপশনের মধ্যে টপ বলতে কি বুঝাইছে, করাপশনের মধ্যে টপ বলতে বুঝেছে হচ্ছে যেখানে করাপশন কম আছে, মানে লোয়েস্ট, ঠিক আছে। এখানে ক্ষেত্রে হবে লোয়েস্ট, মানে নেগেটিভ যে রিপোর্ট গুলো আছে এদের হচ্ছে লোয়েস্টটা পড়তে হবে, বাংলাদেশটা পড়তে হবে। আর যেগুলো হচ্ছে ভালো রিপোর্ট এগুলো হচ্ছে টপ কান্ট্রি পড়তে হবে, বাংলাদেশ পড়তে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে মেনলি কমন পাবেন, মানে একটু মানে কম পড়া বেশি কমন পাবেন। আর যদি মনে করেন যে না আমি সব পড়বো, তাহলে মনে করেন আপনার জন্য সবই হচ্ছে ভালো হবে আর কি। আমি যেটা বলতেছি সেটা একটু দেখেন, সেটা হচ্ছে নোমাদ পাসপোর্ট ইন্ডেক্স, এটা গুরুত্বপূর্ণ। তারপর যেটা বললাম করাপশন ইয়ে, যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট। আচ্ছা, আরেকটা জিনিস পাবলিশার, আর্টস ফ্যাকাল্টি সবচেয়ে বেজার লাগে হচ্ছে পাবলিশারের প্রশ্ন করে বেশি। তারা মূলত হচ্ছে পাবলিশার, যেমন হচ্ছে একটা প্রশ্ন আসছিল হচ্ছে ওই যে আহ আর এর নাম বন্ডের, লন্ডন স্টক এক্সচেঞ্জের যে বন্ড, এর নাম বাংলা বন্ড। বাংলা বন্ড চালু করছিল, ওইটা হচ্ছে কার অর্থায়নে বা কার সহযোগিতা, প্রশ্ন ছিল কার সহযোগিতা। হ্যাঁ, এটা হচ্ছে আইএফসি সহযোগিতায় ছিল। সো নর্মালি হচ্ছে কোথায় চালু হয়েছে, যেটা সব পত্রিকায় আসছে ওটা বা পেপারে বা হচ্ছে বিভিন্ন আপনার কি বলে রিসেন্টের যে বইগুলো আছে এগুলোতে যেটা দিছিল সেটা হচ্ছে কোথায় আসছে, মানে কোথায় চালু হয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন করে না। কার অর্থায়নে চালু হয়েছে এটা নিয়ে প্রশ্ন করছে। তা আপনাদের জন্য কি করতে হবে, পাবলিশারটা মনে রাখতে হবে, বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ পাবলিশার,
যেমন হচ্ছে টি, এটা মাস্ট মনে রাখতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এই যে এসডিএসএন, এটা একটা মিনিং আছে, একটু মনে নাই আমার, এটা ফুল মিনিংটা পড়বেন, অ্যাব্রিভিয়েশন পড়বেন, অ্যাব্রিভিয়েশন পরীক্ষা আসে এসডিএসএন এর অ্যাব্রিভিয়েশন। তারপর হচ্ছে আপনার এআই প্রিপেয়ারনেস, এআইটা এখন গুরুত্বপূর্ণ, এটা রিসেন্টলি দিছিল আর কি। তারপর রেমিটেন্স নিয়ে বাংলাদেশ কাজ করতেছে, এক্সপেডিটেড ইনকাম নিয়ে কাজ করতেছে। তারপর হচ্ছে ই গভর্নেন্স নিয়ে কাজ করতেছে, সেই গভর্নেন্সটা পড়তে হবে। তারপর জেন্ডার গ্যাপ, গ্লোবাল জেন্ডার গ্যাপ, জেন্ডার ইকুইটি, দুইটাই হচ্ছে WEF দেয়, ঠিক আছে, এই দুইটাই দেখতে হবে। যেটা বললাম সেটা হচ্ছে সামনে হচ্ছে 11ই জুলাই আছে। 11ই জুলাই কি কি দিবস বলেন তো? জনসংখ্যা দিবস। জনসংখ্যা দিবস, গুড। জনসংখ্যা দিবস। হ্যাঁ, এই জনসংখ্যা দিবসে তাহলে হচ্ছে UNFPA তার একটা রিপোর্ট আসে, কিসের রিপোর্ট? ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, ঠিক আছে, এটা আমাকে জানতে হবে। বাংলাদেশ হচ্ছে 8ম অবস্থায় করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, বাংলাদেশ কোথাও 1 নাম্বার আছে কিনা এটা একবার অবশ্যই দেখবেন, যেগুলোতে যেমন হচ্ছে যে IQ-তে বাংলাদেশ 1 নাম্বার, ঠিক আছে, এই জন্য হচ্ছে পরীক্ষা দেয়। এই 1 নাম্বারের জন্য আবার দেখবেন যে অনেকগুলো পরীক্ষা প্রশ্ন আসে। তো ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টটা দেখতে হবে। তারপর হিউম্যান ইন্ডেক্স রিপোর্ট, মানব উন্নয়ন সূচক, যেটা হচ্ছে বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। 25-এ চেঞ্জ হয়ে কে আসছে বলুন তো 1 নম্বরে? আইসল্যান্ড। না না, আইসল্যান্ড না, ডেনমার্ক মনে হয়। ডেনমার্ক মনে হয়, হ্যাঁ, ডেনমার্ক। ডেনমার্ক আছে 1 নম্বরে, ডেনমার্ক আছে, এটাও চেঞ্জ হয়েছে। তো এটা একটু চেঞ্জটা করবেন, 2025-এর রিপোর্টটা করবেন, ঠিক আছে, 2025-এর রিপোর্টটা করবেন। তারপর হচ্ছে আহ এখানে একটু বিস্তারিত করতে হবে গ্লোবাল এয়ার পলিউশন। এটাতে ঢাকা হচ্ছে আপনার আপনার হচ্ছে হুম, ঢাকা হচ্ছে 2য় শহর, ঠিক আছে, 2য় রাজধানী। আর দেশ হিসেবে বাংলাদেশ হচ্ছে 1ম। আর অন্য দিক দিয়ে হচ্ছে রাজধানীতে 1ম হচ্ছে নয়াদিল্লি, সেকেন্ড হচ্ছে ঢাকা। সম্ভবত আবার 3-এ চলে গেছে, আবার 3-এর থেকে মানে এটা আপ ডাউন করে অনেক। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এটা দেখে নিবেন, যাওয়ার আগে দিয়ে দেখে নিবেন যে এটা ঢাকা কি 2 নম্বর আছে নাকি 2য়তে আছে, এটা একটু দেখে নিন। তারপরে হচ্ছে আপনার বসবাসযোগ্য সিটি, কস্ট অফ লিভিং, মানে আহ, আপনার হচ্ছে খরচের দিক দিয়ে টপ সিটি হচ্ছে হংকং। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা আসছে। টপ সিটির নাম হচ্ছে হংকং, বাংলাদেশ হচ্ছে 140তম। এগুলো পড়লেই হবে আমার হিসাবে, এর থেকে বেশি এই দুটা চার্টে পড়তে হবে না। তারপরে চতুর্থ অর্থনৈতিক সুমারি 2024, এটা দেখবেন। অবশ্যই বাজেট দেখবেন, এখানে বাজেটটা নাই, অর্থনীতিতে বাজেট, বাজেটটা অবশ্যই পড়বেন। তারপর হচ্ছে এই যে অর্থনৈতিক সুমারিতে আপনার সবচেয়ে বেশি কোথায় জনসংখ্যা জনশক্তি আছে, ঠিক আছে, সবচেয়ে বেশি জনশক্তি আছে কোথায়? ঢাকাতে। আর সবচেয়ে কম আছে কোথায়? সবচেয়ে কম আছে হচ্ছে ময়মনসিংহে না, সরি, বরিশালে। বরিশালের ক্ষেত্রে আরেকটা জিনিস, যারা বরিশালে আছে তারা একটা জিনিস হয়তোবা জানেন, সেটা হচ্ছে বরিশালের কিন্তু আপনার জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু অনেক কম, ঠিক আছে, 0 পয়েন্ট সামথিং বরিশালের ক্ষেত্রে। মাঝখান থেকে মনে হয় একবার নেগেটিভও চলে গেছে, নেগেটিভ গেছিল, এটা অনেক কারণ আছে অবশ্যই। হয়তোবা অনেক ওই যে বড় ধরনের যে সাইক্লোন টাইক্লোন বা মানে এরকম জাতীয় কিছু হয়েছিল দেখে হয়তোবা মানে জিরো নিচে চলে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে বিশ্ব জনসংখ্যার সম্ভাবনা, এটা একটু দেখবেন কোন দেশে ঘনত্ব বেশি, কোন দেশে ঘনত্ব কম, ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধি হারে শ্রেষ্ঠ দেশ কোনটা, কম কোনটা, যেহেতু জনসংখ্যা দিবস সামনে, জনসংখ্যা দিবস সামনে দেখে জনসংখ্যার প্রত্যেকটা জিনিসই দেখতে হবে। তারপর ল্যাঙ্গুয়েজ অফ দা ওয়ার্ল্ড, এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে 5ম, ঠিক আছে, মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে 5ম, আর সবচেয়ে ব্যবহারকৃত ভাষা হিসেবে 7ম অবস্থান করতেছে। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, বাকিগুলার দরকার নাই। তারপর হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, UNDP করে, এটা UNDP করে, এতটুকু মনে রাখলে হবে।
এটা নিয়ে একটু আগে বলছিলাম। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে 129তম, যে এটা মূলত হচ্ছে আপনার মানব উন্নয়ন সূচক, যেটা 25-এর যেটা ওইটা দেখবেন। এটা পুরান রিপোর্ট হয়ে গেছে। তারপর হচ্ছে অয়েল, ন্যাচারাল গ্যাস, এখানে এটা দেখবেন, এটা থেকে পরীক্ষা দেয়। আর লাস্ট এগুলো তো প্রিলি থেকে দেয়, রিটার্নে তেমন আসে না, তবে অয়েল, ন্যাচারাল গ্যাসটা হচ্ছে রিটার্নে আসে। তো যুক্তরাষ্ট্র 1 নম্বরে আছে। ঠিক আছে, উৎপাদনে, আমদানিতে 1 নম্বর হচ্ছে চীন, আর আপনার রপ্তানিতে হচ্ছে হলো সৌদি আরব। ঠিক আছে, আগে রাশিয়া ছিল, এখন সৌদি আরব 1 নম্বরে। তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে এখনো রাশিয়া 1 নম্বরে আছে, 2 নম্বর হচ্ছে কাতার। আচ্ছা, শীর্ষ 5 ক্ষমতাধর নারীর মধ্যে উর্সুলা ভন ডার লিয়েন, সে হচ্ছে ইউরোপীয় কমিশন বা হচ্ছে ইসি এর প্রেসিডেন্ট। ক্রিস্টিনা লাগার্দ, সে ছিল হচ্ছে ইসিবি এর প্রেসিডেন্ট। ইসিবি এর প্রথম প্রেসিডেন্ট ছিলেন কিন্তু উর্সুলা ভ্যান ডার লেয়েন। এই দুইটা গুরুত্বপূর্ণ। এটা ভালো করে পড়বেন। কততম বাংলাদেশের অবস্থানটা মেনলি, বাংলাদেশ কততম এটা পড়বেন ভালো করে। এই যে টপ 10 টপ মোস্ট সিরিজ, এর মধ্যে একটু আগে বললাম হংকং এর কথা। ঠিক আছে, হংকং কিন্তু 1 নম্বরে আছে। এটা কোন রিপোর্টে আছে হংকং 1 নম্বরে? সেটা হচ্ছে কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024। আর 25-এর রেটিং এ হচ্ছে আপনার মোনাকো 1 নম্বরে। সেটা হচ্ছে আপনার এই নিউ ওয়ার্ল্ড হেলথ রিপোর্টে মোনাকো 1 নম্বরে আছে, হংকং 3-এ চলে গেছে। ফোর্বস এর বিলিয়নিয়ার্স রিপোর্ট, প্রথমটা মাথায় রাখবেন, ইলন মাস্ক, সে 1 নম্বরে আছে। পরীক্ষায় কিন্তু আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার। ওয়ার্ল্ড ওয়ার নিয়ে হচ্ছে আপনার এই জায়গাতে হচ্ছে একটু, ওয়ের এই জায়গাতে হচ্ছে শুধুমাত্র ইনফরমেশন গুলো দেওয়া। ইনফরমেশন পড়তে গেলে হচ্ছে কি হয়, একটু ভেজাল হয়, মানে বিষয়টা হচ্ছে বোঝা যায় না যে আসলে কি বুঝাতে চাইছে। ঠিক আছে, এখানে হচ্ছে যত ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আছে সবগুলাই দেওয়া আছে। আপনাদের জন্য এখন ইতিহাসটা গুরুত্বপূর্ণ, যেহেতু হচ্ছে প্রথম ওই যে প্রাচীন যুগ থেকে ওই জায়গাটা থেকে কম প্রশ্ন আসার সম্ভাবনা, এই জন্য হচ্ছে যুদ্ধ এবং পিসের থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এই জায়গাতে এখানে চলে আসবো, এই 77 নম্বর পেজ। এখানে প্রথম যুদ্ধে কে কি করছে না করছে, কার ফলাফল কি হয়েছে, এখানে সবকিছু দেওয়া আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোথাও দেওয়া আছে। তারপরে হচ্ছে স্ট্যাচু অফ পিস, তারপর হচ্ছে কর্নারস্টোন অফ পিস, গুরুত্বপূর্ণ। এটার অবস্থান পরীক্ষা জিজ্ঞেস করে। পার্ল হারবার আক্রমণ, ডি ডে, ভি ডে, এগুলো পরীক্ষাতে দেয়। তারপর 2টা বোমা আছে, একটা লিটল বয়, একটা হচ্ছে কি প্যাটম্যান। ঠিক আছে, একটা হচ্ছে 6 আগস্ট, একটা 9 আগস্ট, এটা মনে রাখতে হবে। তারপর অন্যান্য যুদ্ধ, এই অন্যান্য যুদ্ধের মধ্যে হচ্ছে পড়তে হবে হচ্ছে যেমন শতবর্ষব্যাপী যুদ্ধ পড়তে হবে, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে হয়েছিল। তারপরে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ, এটা হচ্ছে ব্রিটেনের এগেনস্টে হয়েছিল, যেখানে হচ্ছে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে হেল্প করছিল। তারপর হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ, যেটা হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে হয়েছিল এবং স্পেন সহযোগিতা করছিলেন, বা স্পেন হচ্ছে ফ্রান্সের, সরি, ফ্রান্স স্পেনকে সহযোগিতা করছিল। ওয়াটারলু যুদ্ধ, ট্রাফালগার যুদ্ধ। ক্রিমিয়ার যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্রিমিয়ার যুদ্ধ কারণ হচ্ছে ক্রিমিয়াটা হচ্ছে মূলত রাশিয়ার অংশ, মানে রাশিয়া এটা নিয়ে এখন যুদ্ধ করতেছে যেহেতু। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে ইউক্রেনের সাথে ঝামেলা। সো আমার ক্রিমিয়া একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে 1853 সালে। এবং এই যুদ্ধে হচ্ছে মূলত ক্রিমিয়া রাশিয়া, মানে মানে রাশিয়া হচ্ছে যুদ্ধে পরাজিত হয়েছিল। আফিন যুদ্ধ আছে টোটাল 2টা, আফিন যুদ্ধ 1 এবং আফিন যুদ্ধ 2। ঠিক আছে, এই আফিন যুদ্ধ আপনার প্রথম যে আফিন যুদ্ধ, এটাতে হচ্ছে চীন পরাজিত হয়ে, ঠিক আছে, আপনার হংকং ব্রিটিশ কলোনিতে পরিণত হয়েছিল। এবং দ্বিতীয় যুদ্ধ হচ্ছে, আচ্ছা, প্রথমটাতে হচ্ছে ব্রিটিশ কলোনিভুক্ত হয়েছিল। ঠিক আছে, প্রথম আফিন যুদ্ধের পরে হচ্ছে আপনার আহ হংকংটা হচ্ছে ব্রিটিশ কলোনিতে গেল, পরবর্তীতে হচ্ছে আপনার হংকংটাকে হচ্ছে লিজ নিছে আর কি, সে হচ্ছে যুক্তরাজ্য,
ইউকে হচ্ছে লিজ দিছিল আফগান যুদ্ধের পরে। আচ্ছা, ফকল্যান্ড যুদ্ধ হয়েছে মূলত আপনারা জানেন জায়গাটার নাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ, 4টা যুদ্ধ আছে, 4টা যুদ্ধ সাল কবে কি হয়েছে কার জন্য হয়েছে এটা একটু জানতে হবে। ইরাক ইরান যুদ্ধ, এটা গুরুত্বপূর্ণ, 1980 থেকে 88 সালের মধ্যে ছিল, এবং এখানে হচ্ছে বাংলাদেশ প্রথম কি পাঠাইছে, সেনাবাহিনী পাঠাইছে, পিস কিপিং মিশন। তারপরের গুলা খুব একটা গুরুত্বপূর্ণ না। কোরীয় যুদ্ধটা গুরুত্বপূর্ণ, কোরীয় যুদ্ধটা কিন্তু সমাপ্ত হয়নি, এটা একবার আমি অনেকে বলছিলাম। এই কোরীয় যুদ্ধটা কি হয়েছে, এটা হচ্ছে স্থগিত আছে। কিসের কারণে? ওই আপনার জাতিসংঘের সাধারণ পরিষদে একটা প্রস্তাব পাশ ছিল, গৃহীত ছিল, সেটা হচ্ছে শান্তির জন্য ঐক্য প্রস্তাব, ইউনিটি ফর পিস রেজলিউশন। এবং এটার মাধ্যমে হচ্ছে কি হয়েছে, এটার মাধ্যমে হচ্ছে আপনার এই কি বলে, এটার মাধ্যমে হচ্ছে আপনার দুই দুই যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে হচ্ছে আপনার যুদ্ধটা স্থগিত হয়েছে। তারপরগুলো খুব একটা দরকার নেই, পাক ভারত যুদ্ধটা দরকার আছে, যেটা হচ্ছে আপনার 1965 সালে হয়েছে, ঠিক আছে। এবং তাশকন্দ চুক্তির মাধ্যমে হচ্ছে এই যুদ্ধের অবসান হয়েছে। ভারতের বিরুদ্ধে অনেকগুলো যুদ্ধ আছে, এগুলো না পড়লে হবে। জাস্ট হচ্ছে ভারত পাকিস্তানের যে যুদ্ধগুলো আছে এগুলো পড়লে হবে। ভারত পাকিস্তানের যেমন হচ্ছে আপনার 65 সালের যুদ্ধ, 71-এর যুদ্ধ, 1999 যুদ্ধ, এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। মানে যেগুলো হচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধ আছে এগুলো পড়বেন না। ভারত চীন যুদ্ধ হয়েছে 1962 সালে, এটা একটু দেখতে পারেন, বাট খুব একটা যে গুরুত্বপূর্ণ তা না। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার যুদ্ধ। এখান থেকেও আপনি জাস্ট ইনফরমেশন গুলা পড়বেন, মুখস্থ করবেন। এখানে সবগুলাই হচ্ছে মুখস্থ করতে হবে, এখানে কোনো কিছু বাদ দেওয়ার নাই। এখানে শুধুমাত্র ওই প্রশ্নগুলো দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে পরীক্ষায় আসছে। তারপর হচ্ছে রেভলিউশন অফ দ্য ওয়ার্ল্ড, এখানে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবটা একটা প্রশ্ন আপনাদের করি, ফরাসি বিপ্লবটা বলা হয় যে কত বছর লাগছে ফরাসি বিপ্লব শেষ হইতে? 10 বছর লাগছে, ঠিক আছে। কিন্তু এই গণতন্ত্র প্রতিষ্ঠা হইতে আপনার কত বছর লাগছে কেউ বলতে পারবেন? ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠা হইতে কত বছর লাগছে? 100 বছর লাগছে, ঠিক আছে। এই যে 1799 সালে যে যুদ্ধ শুরু হয়েছে এটা মূলত আপনার আপনার প্রায় হচ্ছে 1863 সালে যে হচ্ছে তারা গণতন্ত্র পুরোপুরি ভাবে হচ্ছে কি করতে পারছে, অ্যাপ্লাই করতে পারছে, ঠিক আছে। তাদের প্রায় 100 বছরের মতো লাগছে। আচ্ছা, কিছু কিছু রেভলিউশন আছে, এগুলা হচ্ছে প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, রিটার্নের জন্য খুব একটা দরকার নাই। একটা বাদ, ফরাসি বিপ্লবটা পড়বেন, যেমন বাস্তিল দুর্গ কবে প্রতিষ্ঠা হয়, কবে পতন ঘটে, সালগুলো ইম্পর্টেন্ট। ফরাসি বিপ্লবের শিশুকে, এগুলো গুরুত্বপূর্ণ। রুশ বিপ্লব খুব একটা গুরুত্বপূর্ণ না, শিল্প বিপ্লবটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শিল্প বিপ্লবটা খুব একটু গুরুত্বপূর্ণ। শিল্প এবং হচ্ছে ফরাসি বিপ্লব, এই দুইটা একটু ভালো করে পড়বে। তারপর হচ্ছে ট্রিটিস। ট্রিটিসের মধ্যে সবগুলো ট্রিটিসই গুরুত্বপূর্ণ, এবং সব মানে এখানে ট্রিটিস প্রায় আরো 3-4 পেজ দেওয়া যেত, ঠিক আছে। কিন্তু এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ গুলোই দেওয়া আছে, হ্যাঁ, এখানে বাদ দেওয়ার মতো তেমন কিছু নাই। এবং এগুলো হচ্ছে প্রত্যেকটাতে একটা এক একটা না একটা কাহিনী আছে। যেমন প্যারিস এগ্রিমেন্টের কাহিনী হচ্ছে কি হয়েছে আপনার, এটা হচ্ছে মূলত আমেরিকার স্বাধীনতা, ঠিক আছে। প্যারিস এগ্রিমেন্ট প্রথমটা। দ্বিতীয়টি যেটা হয়েছে সেটা হচ্ছে মূলত প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কারণে জার্মানিদেরকে হচ্ছে আপনার আপনার জরিমানা দেওয়ার জন্য, জোরপূর্বক জরিমানা দেওয়ার জন্য হচ্ছে সেকেন্ড ট্রিটিটা হয়েছে, ট্রিটি অফ লিসবন। এটা মূলত ইউ প্রতিষ্ঠা করছে, পিস প্যারিস পিস ট্রিটি। এটার মাধ্যমে হচ্ছে আপনার ভিয়েতনামের, এটা গুরুত্বপূর্ণ না, যেটা হচ্ছে আপনার পরবর্তীতে হচ্ছে নোবেল পুরস্কার দিয়েছিল, ঠিক আছে। মানে ভিয়েতনামের যুদ্ধ অবসান করার জন্য, কিন্তু তারপরেও কিন্তু ইউএসএ অ্যাটাক করছে, এটা গুরুত্বপূর্ণ না তেমন। প্যারিস প্যাক্টও গুরুত্বপূর্ণ না। ক্যাম্প ডেভিড চুক্তি অলওয়েজ ইম্পর্টেন্ট। ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যে ইজিপ্ট এবং আপনার ইসরায়েলের মধ্যে, ঠিক আছে, মিশর এবং ইসরায়েলের মধ্যে। ম্যাস্ট্রিট চুক্তি, যেটার মধ্যে হচ্ছে ইউরো মুদ্রা চালু হয়েছে। সেনজেন চুক্তির মাধ্যমে সেনজেন চুক্তি যেটা, তার মধ্যে হচ্ছে হলো
সেনজেনের ভিসা চালু হয়েছে। সিমলা এগ্রিমেন্টের মাধ্যমে হয়েছিল ভারত পাকিস্তানের এলওসি বিষয়টা আবার হচ্ছে ক্লিয়ার করা হয়েছে। তারপর হচ্ছে তাশখন্দ চুক্তির মাধ্যমে হচ্ছে আপনার ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়েছে। অসলো চুক্তির মাধ্যমে পিএল এবং ইসরায়েল এক একজন আরেকজনকে হচ্ছে কি করছে, রিকগনাইজ করছে বা হচ্ছে তাদেরকে স্বাধীনতার স্বীকৃতি দিছে আর কি। তারপর হচ্ছে অ্যালজিরিস দরকার নাই, আলজিয়ার্স চুক্তি আর কি। মূলত আলজিয়ার্স চুক্তিটা হচ্ছে মূলত সাতিলা রোগকে হচ্ছে এই চুক্তিটা হচ্ছে কি বলে শেষ করার জন্য। তারপরে হচ্ছে হলো বেলফাস্ট, নেদারল্যান্ডের বেলফাস্টে একটা চুক্তি হয়েছে মূলত নর্দারল্যান্ডের, খুব একটা গুরুত্বপূর্ণ না। লাস্ট এটা গুরুত্বপূর্ণ ওয়েরিভার এগ্রিমেন্ট, এটা হচ্ছে মূলত ল্যান্ডস্কেপ সোয়াপ বিটুইন ইসরায়েল এবং প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে ল্যান্ডের যে ভাগাভাগি হয়েছে এটা নিয়ে হচ্ছে ওয়েরিভার চুক্তিটা হয়েছে। এত পার্সেন্ট ভাগ ইসরায়েলের হবে, এত পার্সেন্ট প্যালেস্টাইন, এই জিনিসটা নিয়ে। ফেয়ারেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, এখানে আপনি পড়তে পারেন বাট খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলা মানে খুব একটা আসে না। হচ্ছে প্লাটো, অ্যারিস্টটল এরাই মূলত আসে, সক্রেটিস। তারপর হচ্ছিল প্রত্যেকজনের কাজগুলা দেখবেন, কে কি কাজ করছে, ঠিক আছে, বইয়ে হইলে বইয়ের নামে এইগুলা দেখবেন আর কি। তারপর হচ্ছে আপনার মেজর এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি, এর মধ্যে হচ্ছে I2U2, 4টা দেশ নিয়ে হচ্ছে ইকোনমিক অ্যালায়েন্স আছে। প্রত্যেকটা টাইপ অবশ্যই মাথায় রাখবেন, কোনটা কোন টাইপের, কোনটা বাণিজ্যিক, কোনটা হচ্ছে বাণিজ্যিক এবং হচ্ছে কূটনৈতিক, এরকম প্রত্যেকটা টাইপ মাথায় রাখবেন। কতটা দেশ আছে এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছে, সালটা এখানে গুরুত্বপূর্ণ না, কতটা মেম্বার আছে এটা গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে এটা কি ধরনের জোট বা কোথাকার জোট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। I2U2 আকুস অকাস, এটা হচ্ছে মিলিটারি অ্যালায়েন্স। তারপর হচ্ছে আপনার কোয়াডটা গুরুত্বপূর্ণ। কোয়াড মানে কিন্তু এটা শুধুমাত্র যে আপনার ওই আমরা যেটা দেখছি আর কি, যে ভারত, ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, চীনের বিরুদ্ধে যে করছে, এটা কি কোয়াড বলতেছে আসলে এরকম না। কোয়াড মধ্যে হচ্ছে 4টা দেশ যদি কোনো ডায়ালগে বসে, কোনো জায়গাতে যদি বসে, তাহলে হচ্ছে এটা কোয়াড হবে। তো ওই হিসেবে হচ্ছে আপনি যে কোনো 4 দেশ যদি এক জায়গাতে হয় সেটাকে আমরা কোয়াড ধরতে পারি। তবে আমরা কোয়াড বলতে এখন মানে যেটা বুঝি সেটা হচ্ছে চীনের এগেনস্টে 4টা দেশ যে মিলিটারি অ্যালায়েন্স করছে, এটাকে আমরা কোয়াড বলি। আইপিএস আইপিএস আর কোয়াড একই জিনিস বলতে গেলে, মানে কোয়াডের ভাস্ট ভার্সন হচ্ছে হলো আইপিএস, ঠিক আছে। এটা হচ্ছে ভাস্ট ভার্সন, মানে অনেকগুলো দেশ যুক্ত হয়েছে, সবাই হচ্ছে চীনের এগেনস্টে বা চীনের প্রভাব কমানোর জন্য হচ্ছে কাজ করতে যাবে। এই বিষয়টা হচ্ছে আইপিএস এর অংশ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আপনারা অনেকেই, আপনাদের তো প্রশ্ন থাকার কথা যে এগুলো কি পড়বো কি পড়বো না, কোনো প্রশ্ন নাই? কারা আছেন দেখি। আপনি যে মার্কিং করছেন পিডিএফটা একটু দিয়ে দিলে ভালো হবে আর কি। আমি যদি বলি পিরিয়ড দিব না, তাহলে হচ্ছে লেখতে বসে যাবেন। আসলে লেখা উচিত, আর লেখলে হচ্ছে মনে থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে সায়েন্স রিলেটেড, যেটা হচ্ছে মূলত এক্সাম 2 এর অংশ, ঠিক আছে। এগুলার আসলে কি পড়বেন জাস্ট আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এটা পুরোটাই পড়তে হবে, রিলেটেড টার্ম পুরোটাই পড়তে হবে। এগুলো হচ্ছে আপনারা পড়ছেন, কোথায় পড়ছেন? ইংরেজিতে পড়ছেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। হ্যাঁ, তো এটা সরি, এগুলো লাগবে না, রিটার্ন আসবে না। রিলেটেড টার্মটা সর্বোচ্চ আসতে পারে, এই টার্মিনোলজি গুলো লাগবে। এটা বলতে কি বুঝাইতেছে, ঠিক আছে, এটা বলতে কি বুঝায়, কার্ডিওলজির কাজটা কি, কসমোলজির কাজ কি,
বা এটা কি, এরকম প্রশ্ন আসে। তারপর হচ্ছে সায়েন্টিফিক ইনভেন্টর অ্যান্ড ইনভেনশন, এর মধ্যে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেগুলা সেটা হচ্ছে মানে আপনি যেগুলো হচ্ছে আমাদের সাথে রিলেটেড, যেমন হচ্ছে টেলিভিশন, এটা একবার আসছিল। ডাইনামাইট, নোবেল পুরস্কার মানে নোবেল পুরস্কারে আলফ্রেড নোবেল যে, সে হচ্ছে ডাইনামাইট আবিষ্কার করছিল। তারপর ডিজেল ইঞ্জিন, ঠিক আছে, স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, এগুলো হচ্ছে পরীক্ষা আসে। তো এখানে মূলত আসে হচ্ছে ইনভেন্টর কে, এবং হচ্ছে এখান থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে ইনভেন্টর পড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মানে অবশ্যই কমন যেগুলো মানে রিলেটেড আছে বর্তমানে কোনো কিছুর সাথে, ইনভেন্টর গুলো পড়বেন। এবং হচ্ছে এটা পড়ার পাশাপাশি হচ্ছে এরা আর কোন কোন ক্ষেত্রে আছে কিনা এটা একটু দেখবেন। ঠিক আছে, মনে করেন যে সে বাল্ব, টমাস আলভা এডিসন সে হচ্ছে বাল্ব আবিষ্কার করছে, এটার সাথে সে আর কোনো কিছুতে আছে কিনা। এখান থেকে যে প্রশ্নটা আসছিল মোবাইল ফোন আসছিল, মোবাইল ফোন কে আবিষ্কার করছে? মার্টিন কুপার, এটা পরীক্ষা আসছিল। তো মানে জিনিসটা হচ্ছে হঠাৎ করে প্রশ্ন আসে, কিন্তু এটার জন্য হচ্ছে অনেক কিছু করতে হয়, হঠাৎ করে আসলে জন্য পারা যায়। ঠিক আছে, ব্লুটুথ, জ্যাপ হারসেন, ঠিক আছে, তারপর ব্যারোমিটার, এগুলো গুরুত্বপূর্ণ। না এটা দরকার নেই। তারপরে হচ্ছে অ্যারোপ্লেন, রাইট ব্রাদার, তারপর হচ্ছে সিনেমা, ডাইনামো, ইলেকট্রিক ফ্যান, ল্যাম্প, ইভালুয়েশন, জেট ইঞ্জিন, মাইক্রোফোন, মাইক্রোস্কোপ, মাইক্রোফোন, দরকার নাই। আপনার এখানে সবই পড়া উচিত। তারপর হচ্ছে কিছু দাগাই দিচ্ছি, এগুলো হচ্ছে কমন। ঠিক আছে, মানে এগুলো আসার সম্ভাবনা বেশি, বাট এখান থেকে পড়লে সবগুলো পড়া উচিত। আসলে মনে করেন হঠাৎ করে একটা আসে, এটা হচ্ছে সমস্যাটা। যদি রেগুলার আসতো তাহলে একটা কথা ছিল। স্টিম ইঞ্জিন, এক্স রে, রন্টগেন, ওয়াইফাই, থার্মোস্কোপ, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রবলেম। সোলার সিস্টেমের মধ্যে কি আছে? সোলার সিস্টেমে হচ্ছে আমাদের কি কি সোলার আছে, ঠিক আছে, এবং এদের কালার কি, খুব একটা গুরুত্বপূর্ণ না। ল্যান্ড কত, এটা গুরুত্বপূর্ণ না। ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যেও গুরুত্বপূর্ণ নয়, জাস্ট হচ্ছে কারো যদি কোনো উপগ্রহ থাকে, কয়টা উপগ্রহ আছে এটা একটু গুরুত্বপূর্ণ, বা কি উপগ্রহ আছে এটা একটু গুরুত্বপূর্ণ। উপগ্রহ কি বা কয়টি, নাম সহ। স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, আমরা হচ্ছে আপনার বায়ুমণ্ডল হচ্ছে 5টা স্তর আছে। একটা হচ্ছে প্রথম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, তারপর হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, তারপর মেসোমণ্ডল, তারপর থার্মোমণ্ডল বা তাপমণ্ডল, তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার বা এক্সোমণ্ডল। ঠিক আছে, তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট হচ্ছে এখানে কি কাজ করে। যেমন হচ্ছে আপনার ওজোন স্তর হচ্ছে মূলত স্ট্র্যাটোস্ফিয়ার আছে, বা হচ্ছে ধরেন নর্মাল হচ্ছে বিমান চলাচল করে হচ্ছে মূলত ট্রপোস্ফিয়ারে বা টপোমণ্ডল দিয়ে, কিন্তু জেট বিমান চলাচল করেছিল স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। এরকম ইনফরমেশন গুলো আপনার পড়তে হবে। তারপর হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড দরকার নেই, ন্যাচারাল ফুড এটাও দরকার নেই, কারণ এটা দরকার। খাদ্য ও পুষ্টি, খাদ্য পুষ্টি রিলেটেড যা আছে সব পড়ুন ভালো করে। খাদ্য পুষ্টির থেকে অনেক প্রশ্ন করে, বিশেষ করে ভিটামিন থেকে অনেক বেশি প্রশ্ন আসে। ভিটামিন কে আবিষ্কার করছে, কবে আবিষ্কার করছে, ঠিক আছে, মানে এখান থেকে সবচেয়ে এরকম প্রশ্ন বেশি দেয়। খাদ্য পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে কিছু ডিজিজ আছে, যেমন মাইক্রোবি মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ঠিক আছে, ভাইরাল, প্রোটোজোন, 4 ধরনের ডিজিজ আছে। এগুলা কি কি কার সাথে যায় আর কি, এগুলা আসতে পারে। ছোঁয়াচে রোগ কি কি আছে? কন্টাজিনিয়াস মানে হচ্ছে ছোঁয়াচে রোগ। তো ভাইরাস যে রোগগুলো আছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ছোঁয়াচে রোগ। তারপর হচ্ছে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা হচ্ছে মনে করেন আমাদের ব্লাডে কি ডিজিজ হয়, তারপর হচ্ছে কিডনিতে কি ডিজিজ হয়,
তারপর হচ্ছে কঙ্কালে ডিজিজ হয়, এরকম বিভিন্ন অর্গান সিস্টেমে যে ডিজিজ গুলো আছে এগুলো একটু দেখতে পারেন, খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে এই প্রথমটা গুরুত্বপূর্ণ বেশি। এটা একটা যে বললাম যে 4 ধরনের আছে, এবং আরেকটা হচ্ছে ছোঁয়াচে রোগ। তারপর হচ্ছে ব্লাড গ্রুপ থেকে প্রশ্ন বেশি করে। 4টা ব্লাড গ্রুপ আছে, ঠিক আছে, এ বি ও, এ বি, আর হচ্ছে তাদের হচ্ছে আরো 2টা করে আছে, পজিটিভ নেগেটিভ। তাদের রেসার্চ ফ্যাক্টর হচ্ছে 2টা, একটা হয় পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। হিউম্যান ব্রেন খুব একটা গুরুত্বপূর্ণ না, করতে পারেন। আচ্ছা, সায়েন্টিফিক ইনভেনশন এন্ড ইনভেন্টর খুবই গুরুত্বপূর্ণ। কোনটা দিয়ে কি ব্যবহার করে, অ্যাক্সিলারেটরের কাজ কি, অডিওমিটারের কাজ কি, এরকম প্রশ্ন আসে, ব্যারোমিটারের কাজ কি, এরকম প্রশ্ন আসে। তারপর ইউনিট অফ মেজার্স খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে ফাদার অফ ডিফারেন্ট ফিল্ড, যেমন হচ্ছে একটা প্রশ্ন ছিল ফাদার অফ এডুকেশন, ফাদার অফ এডুকেশন বা ক্লাসিক এডুকেশন বা মডার্ন এডুকেশন কে, ঠিক আছে, এরকম প্রশ্ন আসছিল। তো এটা একটু দেখবো। বিভিন্ন রকমের থিওরিজ আছে, এগুলো একবার পড়ে নিব। খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু বর্তমানে আসতেছে, যেমন হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে, আলবার্ট আইনস্টাইনের। তারপর হচ্ছে কি জানি নাম ভুলে গেলাম, আরে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছে, কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি না, আরে প্রতিবন্ধী ছিল, সরি, হ্যাঁ, স্টিফেন হকিং। স্টিফেন হকিং কার সাথে, কোন থিওরির সাথে যুক্ত ছিল স্টিফেন হকিং? দ্য থিওরি অফ এভরিথিং। হ্যাঁ, থিওরি অফ এভরিথিং, গুড। এটা গুরুত্বপূর্ণ, থিওরি অফ এভরিথিং এখানে মনে হয় নাই, দেয়া নেই, এই যে আসছে থিওরি অফ এভরিথিং, এটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একবার রিটার্ন পরীক্ষা আসছে, থিওরি অফ এভরিথিং। ক্লাসিক্যাল তখন বাকিগুলো যে থিওরি অফ ইভলিউশন নিয়ে পরীক্ষা আসছে, চার্লস ডারউইন, তবে এটা একটু ডিফিকাল্ট ছিল প্রশ্ন, 2 মিলিয়ন বা এরকম একটা, মানে একটা সংখ্যা তাত্ত্বিক প্রশ্ন করছে। ইকোনমিক থিওরি, মার্কস, তারপর মার্কেট থিওরি, তারপর সে কেনেসিয়ান ইকোনমিক থিওরি, এটা আপনাদের দরকার আছে। এটা মূলত কি হয়েছে, এটা হচ্ছে কেনিস কাজ করছে। স্টিফেন হকিং। না না না, এটা একটা ইকোনমিক্স এর থিওরি, আপনার অর্থনীতি পড়বেন না, ইকোনমিক্স এর থিওরি, তবে এটা কাজ করছে হচ্ছে কেনিস, বাট হচ্ছে এটা অ্যাপ্লাই করছে হচ্ছে মূলত আপনার পল স্যামুয়েলসন। এবং এটা নিয়ে ঝামেলাটা হয় যে হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, বলেন তো দেখি মডার্ন ইকোনমিক্স এর ফাদার কে? মডার্ন ইকোনমিক্স, ইকোনমিক্স অ্যাডাম স্মিথ। হয়নি, মাথা রাখবেন, একটা হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স, এটা পরীক্ষা আসে। ক্লাসিক্যাল ইকোনমিক্স হচ্ছে অ্যাডাম স্মিথ, কোন বইয়ের জন্য? এই যে এটা ওয়েলথ অফ নেশন, ইকোনমিক থিওরি, এটার জন্য। আর ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, ঠিক আছে, এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার এই যে জন মেনার্ড কেনিস, ঠিক আছে, সে হচ্ছে মডার্ন ইকোনমিক্স এর জনক। আর যদি বলে ফাদার অফ মডার্ন ইকোনমিক অ্যানালাইসিস, মানে আমার ইকোনমিক্সটা অ্যানালাইজ করবে, এটার যদি ফাদার জিজ্ঞেস করে তাহলে উত্তর হবে হচ্ছিল পল স্যামুয়েলসন, গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। তো পল স্যামুয়েলসন হচ্ছে কে? ফাদার অফ মডার্ন ইকোনমিক অ্যানালাইসিস। আর ফাদার অফ মডার্ন ইকোনমিক্স হচ্ছে জন মেনার্ড কেনিস। এই জিনিসটা হচ্ছে ঝামেলা হয়। কোয়ান্টাম থিওরি, ম্যাক্স প্লাঙ্ক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে, তো এগুলো একটু ভালো করে পড়েন, আমি আর পড়াইতেছি না, এই থিওরি গুলো একটু দেখেন, এগুলো আসতে পারে। তারপর কিছু কোশ্চেন আছে এখানে, দেখতে পারেন। আইসিটির মধ্যে আপনার স্টার্লিং থেকে আসার কথা, স্টার্লিংটা ভালো করে পড়বেন, মাস্ট স্টার্লিংটা।
তারপর হচ্ছে এআই আছে, এআই থেকে আপনার ফোকাসিং করলেই হয়ে যাবে। ডিপসিক, ডিপসিকটাও মাস্ট। ডিপসিক নিয়ে বর্তমানে একটা থিওরি হচ্ছে যে এটা নিয়ে আপনার নিউজ, মানে এটা নিয়ে রিসেন্ট যে কাহিনীটা হয়েছে রিসেন্ট, সেটা কেউ জানেন? ডিপসিক নিয়ে রিসেন্ট ইস্যু। আচ্ছা, ডিপসিক নিয়ে রিসেন্ট যে কাহিনীটা হচ্ছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের আপনার যে আইনসভা ছিল ওখানে ডিপসিকটাকে নিষিদ্ধ করার জন্য প্রস্তাব করা হয়েছে। কারণটা হচ্ছে সেখানে যে আহ হচ্ছে মহিলা, এটা কি জানি ছিল, মহিলা যে মন্ত্রী ছিল, ওটা কিসের মন্ত্রী মনে নাই। তো সে কি করছে, সে বলতেছে যে আপনার তার একটা নগ্ন ছবি একটা ডিপসিক বানাইছে, এবং এটা হচ্ছে মহিলাদের জন্য হচ্ছে খারাপ। এই ডিপসিকটা মানে এটা থেকে মানে বিভিন্ন রকমের ছবি টবি ইজিলি বানানো যায়। এই জন্য হচ্ছে এটা বন্ধ করার জন্য দাবি তুলছে, ডিপসিক বন্ধ করে। নিউজিল্যান্ডে, মাথায় রাখবেন নিউজিল্যান্ডে, হ্যাঁ, দেশটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে চ্যাট জিপিটি, ওপেন এআই, খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে পড়বেন। মাঝে মধ্যে প্রশ্ন করে নির্মাতা কে, এই নির্মাতা গুলো পড়তে হয়। এটা নির্মাতা কে, ওটা নির্মাতা কে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার ইলন মাস্ক হচ্ছে গ্রোকের নির্মাতা। ইলন মাস্ক নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসছিল রিটার্নে, সেটা হচ্ছে স্পেস এক্স এর প্রশ্ন, ঠিক আছে? তখন ইলন মাস্ক ওটার মানে ওটা ওটা ক্রিয়েটর ছিল, এখন গ্রকের ক্রিয়েটর হচ্ছে ইলন মাস্ক। মাথায় রাখবেন, এটা গুরুত্বপূর্ণ বেশি। আলোচিত চন্দ্র অভিযান খুব একটা গুরুত্বপূর্ণ না। ডিজিটাল মুদ্রাটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনার বিবিধ তথ্য প্রযুক্তি, সোশ্যাল মাধ্যম। ট্রুথ সোশ্যালের প্রতিষ্ঠাতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্রতিষ্ঠা করছে, এটা প্রতিষ্ঠা করছে কখন? এটা প্রতিষ্ঠা করছে হচ্ছে ক্ষমতায় আসার আগে। আচ্ছা, টুইটারটা হচ্ছে কিনে এনেছিল হচ্ছে ইলন মাস্ক। এটা পরবর্তীতে হচ্ছে থ্রেডস এর যাত্রা শুরু করছে। সরকারি কল সেন্টার খুব একটা গুরুত্বপূর্ণ না, বর্ষসেরা শব্দ গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তির বাংলাদেশ খুব একটা গুরুত্বপূর্ণ না। এটা একটু দেখবেন, তথ্য প্রযুক্তির বিভিন্ন প্রতিষ্ঠান, ঠিক আছে? যেমন মেটার প্রতিষ্ঠাতা কে, বিশেষ করে হচ্ছে নাম এবং প্রতিষ্ঠাতার নাম, কত তারিখ, সাল, দরকার নাই। আর সিও যদি চান পড়তে পারেন, নাম, প্রতিষ্ঠাতা, সিও, এই তিনটে একটু পড়বে। তারপরে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে অ্যাব্রিভিয়েশন দেয়, সো অ্যাব্রিভিয়েশন গুলো পড়ে নিন, খুব একটা কঠিন না, ইজি। আচ্ছা, যেহেতু আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করতেছে, আর্টস ফ্যাকাল্টি একটা খুব পছন্দের জায়গা হচ্ছে কম্পিউটারের কি ফাংশন, ঠিক আছে? এটা সে ফ্রিলি রিটেন দুইটাতেই দিতে মানে দেওয়ার ট্রাই করে, যে এফ নাম্বার, F6 এর কাজ কি, F7 এর কাজ কি, এরকম দেয়, ঠিক আছে? বিশেষ করে প্রথমটা ফাংশন কিটা, শর্টকাট কি খুব একটা দেন। আচ্ছা, তারপর হচ্ছে কান্ট্রি, কন্টিনেন্ট, ক্যাপিটাল, কারেন্সি। এটা নিয়ে গতদিন বলছিলাম যে রিসেন্ট যে বিষয়গুলো ছিল বা আছে এগুলো পড়বেন। রিসেন্ট, রিসেন্টের যে দেশগুলো হচ্ছে খুব বেশি আলোচিত, এই দেশগুলোর ক্যাপিটাল গুলো পড়বেন। আর বলছিলাম যেগুলো পরীক্ষা আসছে ওগুলোর হচ্ছে ক্যাপিটাল গুলো পড়বেন। আর এমনিতে হচ্ছে এটা বলছিলাম পড়তে হবে, এটা পড়তে হবে বলছিলাম। এটা আমার ওই কি বলে ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে আমার এন্ট্রি করা ছিল, বাট এটা হচ্ছে আপনাদের এখানে দেখলাম টপিক আবার এটা আলাদা করে দেওয়া। তো যেটা বললাম সেটা হচ্ছে ক্যাপিটাল, যেটা হচ্ছে রিসেন্ট রিলেটেড, আর এটা হচ্ছে বিভিন্ন এক্সামে আসছে। বিভিন্ন এক্সামে আসছে, এই দুটা বিষয় হচ্ছে আমাকে দেখতে হবে। কারেন্সির ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস, রিসেন্ট রিলেটেড। যেমন কারেন্সি থেকে আসছিল হচ্ছে ইউক্রেনের কারেন্সির নাম কি, এটা পরীক্ষাতে আসছিল তখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ছিল, ঠিক আছে? সো রিসেন্ট রিলেটেড হচ্ছে দেশগুলোর কারেন্সি, এবং বিভিন্ন পরীক্ষা আসছে এক্সামে আসা বিভিন্ন দেশের কারেন্সির নাম। যেমন হচ্ছে আফগানটা আসছে, গুলট্রামটা আসছে। গুলট্রামের নামের বানানোর আগে হচ্ছে কে আছে, যদি ইংরেজিতে নাম সরি এন আছে, যদি ইংরেজিতে আসে তখন এই বানান গুলা দেখতে হবে ভালো করে।
তারপর হচ্ছে পেসো নিয়ে আসছে, আর্জেন্টিনা মুদ্রা। তারপর হচ্ছে মানাত, আজারবাইজান। ঠিক আছে, এদের এগুলো কিন্তু খুব একটা বেশি আসছে। আচ্ছা, ডিজিটাল কারেন্সি নিয়ে আসছিল আবের। আবের ডিজিটাল কারেন্সিটা আসছিল, এছাড়া তেমন আসে নাই। সো এটা একবার হচ্ছে ভালো করে রিডিং দিবেন। আবেরটা একবার আসছিল। আচ্ছা, ফর্মার কলোনিস ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং ফ্রান্স, এবং তাদের মধ্যে একটা চুক্তি ছিল, তার নাম হচ্ছে সাইকস পিকট চুক্তি। সেটা হচ্ছে 1917 সালে। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে। তো আমাকে হচ্ছে ব্রিটিশ, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন এই তিনটা একটা দেখতে হবে। তারপরে এই জায়গাগুলো একটু ভালো করে পড়েন। একবার পরীক্ষা আসলে 5 এর দেশগুলো কোনটা। ঠিক আছে, আবার আসতে হচ্ছে হর্ন অফ আফ্রিকার দেশ কোনটা, বলকান রাষ্ট্র কোনগুলা, এগুলো মাঝে মধ্যে প্রশ্ন করে। ল্যান্ডলক কান্ট্রির মধ্যে আপনাদের পড়া দরকার নেই, এটা ফ্রিলি রিলেটেড পড়া। ফেমাস লোকেশন, এটাও হচ্ছে খুব একটা দরকার নেই। এর মধ্যে গুরুত্বপূর্ণ গুলো একটু বলি, যেমন 10 ডাউনিং 10 নম্বর ডাউনিং স্ট্রিট, 11 নম্বর ডাউনিং স্ট্রিট, ওয়ালিং ওয়াল ওয়ালিং সরি হোয়াইট হল, তারপর হচ্ছে উইন্ডসর কাসেল। মানে ব্রিটিশ রিলেটেড যেগুলো আছে, ব্রিটেন রিলেটেড, ব্রিটেন এবং হচ্ছে প্লাস ইউএসএ রিলেটেড যে জায়গাগুলো আছে, যে আপনার কি বলে স্থাপনা গুলো আছে বা লোকেশন গুলো আছে, এগুলো একটু ভালো করে পড়বেন। ব্রিটেন এবং ইউএসএ রিলেটেড এবং চীন, এই তিনটা। লেখা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি আবার ক্লিয়ার করে লেখ। ব্রিটেন, ইউএসএ, আছে চায়না, এই তিনটার যেগুলা যেমন আছে, যেমন 10 নম্বর ডাউনিং স্ট্রিট, 11 নম্বর ডাউনিং স্ট্রিট। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার পেন্টাগন, তারপর হচ্ছে ধরেন এখানে হচ্ছে ওভাল অফিস। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাম্প ডেভিড। ঠিক আছে, চায়নার মধ্যে হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, এটা একবার পরীক্ষায় দিচ্ছে। গ্রেট ওয়াল অফ গর্দান, এটাও পরীক্ষাতে আসছে। এই দুইটাই পরীক্ষাতে আসছে। তারপরে এখান থেকে আসছিল হচ্ছে আপনার ওই যে বলে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়াটা কোথায়? একটা ছিল ভিক্টোরিয়া, ধ্যানে মনে হয়। একটা ভিক্টোরিয়ার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ভিক্টোরিয়া কোনটা, একটা ইন্ডিয়াতে ভিক্টোরিয়া নিয়ে আছে। ঠিক আছে, একটা হচ্ছে আপনার আফ্রিকাতে আছে ভিক্টোরিয়া। আফ্রিকার যে ভিক্টোরিয়া, ওটা নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা, মেজর সি পোর্ট, এখানে হচ্ছে মূলত আঁকা, এগুলো একটু পড়বেন। মেজর সি পোর্ট কোথায় কোনটা আছে, কোন, যেমন টাইমস নদীরটা আসছিল আপনার। টেমস নদীর তীরে হচ্ছে লন্ডন শহর। লন্ডন শহর কোথায়? টেমস নদীর তীরে না? লন্ডন শহরটা কোথায় অবস্থিত কেউ বলেন তো দেখি। হ্যাঁ, এই টেমস, এটা কিন্তু একবার পরীক্ষা আসছিল। আচ্ছা, এবার হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জহির রায়হান এবং তারেক মাসুদের যে বইগুলো আছে, মানে এই কয়েকটা জিনিস, ছবি, চলচ্চিত্র। ঠিক আছে, নামগুলা, নাম জহির রায়হান পুরোপুরি। সত্যজিৎ রায় পড়বেন। সত্যজিৎ রায়ের হচ্ছে আপনার উল্লেখযোগ্য যে কাজগুলো, শুধু কাজ, ও কি উপরে কি অস্কার পাইছে না কি পাইছে এগুলো দরকার না, অস্কারটা মনে রাখবেন। আহ, তার হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে কি রিলেশন, এগুলো দরকার নেই। সে অস্কার লাভ করছিল, অস্কার লাভ করছে, তার কিছু উল্লেখযোগ্য কাজ আছে, যেমন পথের পাঁচালী, অশনি সংকেত। অর্চনী সংকটটা হচ্ছে মূলত 43-এর মনন্তর নিয়ে কাহিনী। ঠিক আছে, এস এম সুলতান গুরুত্বপূর্ণ না, শিল্পাচার্য জয়নুল আবেদিন গুরুত্বপূর্ণ, পুরোপুরি পড়বেন। পটুয়া কামরুল হাসান গুরুত্বপূর্ণ। একটা জিনিস হচ্ছে, যদি ইংরেজিতে প্রশ্ন আসে, এই প্রশ্নটা বেশি দেয়, যে জাতীয় পতাকার ডিজাইনার কে। আমরা যে জাতীয় পতাকাটা দেখি, এটা ডিজাইনার কে। এবং এটা পরীক্ষা দেওয়ার প্রশ্নটা দেওয়ার কারণটা কিন্তু আপনার কামরুল হাসান নামটা জানার জন্য না, তার বানানটা হচ্ছে একটা বানান, এক্সেপশনাল বানান কামরুল।
UUAM, এবং এই বানানটা ম্যাক্সিমাম ভুল করে। আবার হাসান বানানো হচ্ছে SSAN। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। আচ্ছা, এখানে যেটা পড়বেন সেটা হচ্ছে, আমাদের জাতীয় চার নেতা পড়ার দরকার নাই। আপনার হচ্ছে এখান থেকে পড়বেন হচ্ছে শেরে বাংলা পড়বেন, সোহরাওয়ার্দী পড়বেন, ভাসানী পড়বেন, তারপর হচ্ছে জিয়াউর রহমান পড়বেন, এরশাদ পড়বেন, তাহের পড়বেন, জাহানারা ইমাম, কুদরতি কুদা, জগদীশ চন্দ্র বসু, আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, স্যার সৈয়দ আহমদ, স্যার সলিমুল্লাহ পড়বেন। এটা কিন্তু আপনার স্পটলাইটে নাই, হ্যাঁ, স্পটলাইটের বাইরে। স্যার ফজলে হাসান আবেদ পড়বেন, ডক্টর মোহাম্মদ ইউনিস তো পড়বেন, এটা রিসেন্টও পড়বেন, রিসেন্টটা আমরা ভালো করে দেখবো। ঠিক বলছে, জয়নুল আবেদিনের কথা একটু আগে বলছি, কামরুল হাসানের কথা বলছি, এই ওয়াশফিয়া নিশাত মজুমদার, ঠিক আছে, এদেরটা একটু পড়তে হয়। আর মুর্তুজা বসু কিছুদিন আগে মারা গেছেন। সে হচ্ছে মূলত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পুত্র ছিল। সে হচ্ছে ভাস্কর্য নির্মাতা, ঠিক আছে, চিত্রশিল্পী, ভাস্কর্য নির্মাতা। এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের কিছু ভৌগোলিক নাম আছে, এখান থেকে আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে, এবং এটার পূর্ব নাম কি, এটার পূর্ব নাম কি, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন করে। তো আমার হচ্ছে সেকেন্ডটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আপনার কি বলে, কুষ্টিয়ার পূর্ব, সরি কুষ্টিয়া না, যেমন হচ্ছে নোয়াখালীর পূর্ব নাম কি, যেমন হচ্ছে সোনারগাঁওর পূর্ব নাম কি, এগুলো পরীক্ষা প্রশ্ন করে। আপনার দুইটাই দেখবেন, দুইটাই পড়বে, গুরুত্বপূর্ণ জিনিস। এটা পূর্ব নাম কি অথবা এটাকে কি নামে ডাকা হয়, দুইটাই দেখবেন। আচ্ছা, আর মনে হয় নাই। আমি কি এক্সাম 2 নিয়ে শেষ শুরু করবো? আপনাদের কোনো প্রশ্ন আছে? তাহলে আমি এক্সাম 2 নিয়ে শুরু করবো। আর কোনো প্রশ্ন? দেখেন, আপনাদের কিন্তু আমি মানে ডিটেলস পড়াচ্ছি না, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে শুধুমাত্র হচ্ছে দাগানোর পাশাপাশি হচ্ছে যদি কোনো কিছু বলার লাগে, বলা দরকার, মানে এগুলো না বললে নয়, বা হচ্ছে এগুলা কানে অনেক সময় কি হয়, আপনি শুনলে, ক্লাস করলে একটা সুবিধা হচ্ছে আপনি শুনলে হচ্ছে পরীক্ষাতে মনে আসবে। আমি এটা বারবার বলি, যারা হচ্ছে আপনার ক্লাস করে তারা যদি ঠিকমতো নাও পড়ে, বা শুধুমাত্র রিডিং টিডিং এরকম যদি পড়েও যায়, শুধুমাত্র কথা শোনার কারণে দেখা যায় যে পরীক্ষার হলে তার মনে আসতেছে, ঠিক আছে, এটা কিন্তু হয়। এবং এটা সবচেয়ে বেশি হয় আমরা যারা BCS রিটেন পরীক্ষা যারা দেয়, তারা যদি বেশি বেশি কথা শুনে, লিসেনিং পাওয়ার যদি তাদের ভালো হয়, সবচেয়ে বেশি যদি কথাবার্তা শুনে, ক্লাস যদি বেশি করে, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। তো আপনারা যদি শুনে থাকেন ক্লাসটা, তাহলে হচ্ছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এক। আর 2 নম্বর হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন, যতগুলো কথা বলছি, এক্সট্রা কথা, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন। তো শুধুমাত্র শীট দেখলে হবে না, কথাগুলো শুনতে হবে। আর মাঝে মধ্যে অনেকগুলো জিনিস আছে এখানে নাই, বাট আমি কিন্তু বলছি। যেমন হচ্ছে আমি একটা সাল বলছি 1829, এটা কেন বলছিলাম বলেন তো দেখি? 1829 সাল কেন বলছি? ফ্রান্সে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। 1829, নট 1869, সরি 63। 1829 বলছে হচ্ছে আপনার সতীদাহ প্রথা। হ্যাঁ, গুড। ওটা কিন্তু ওখানে সাল ছিল না, তখন কিন্তু সাল বলছে। এক্সট্রা অনেকগুলো কথাবার্তা বলছে, এগুলো একটু মনে রাখবেন, এগুলো থেকে প্রশ্ন আসে, তাই হচ্ছে বলছে। আচ্ছা, এখানে মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, আমি 2 নম্বরটা শুরু করবো। 2 নম্বরটা খুব একটা বেশি সময় লাগবে না, এখানে তো বেশি বর্ণনা ছিল, তো এই জন্য হচ্ছে সময় বেশি লাগছে, এখানে আমার আধা ঘন্টা বা 40 মিনিটের